হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মেহেদি ইসলাম হৃদয় আবারও চলে আসছি তোমাদের সাথে। এই যে সিকিউ যারা এইচএসসি দিবা, এইচএসসি 21 ব্যাচ 22 ব্যাচ, তোমাদের আগামীতে তোমাদের এইচএসসি থাকবে স্পেশালি 21 ব্যাচ। তো তোমাদের এই যে সামনে এইচএসসিকে লক্ষ্য করে যে সিকিউ সাজেশন, যে কি কি প্রবলেমগুলো আসতে পারে, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, যেখানে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, কিভাবে আমরা পড়ব, এই টোটাল সাজেশনটা নিয়ে কিন্তু আজকে আমি এই তোমাদের বায়োলজির ইনস্ট্রাক্টর, এই বন্দি পাঠশালা ইনস্ট্রাক্টর হৃদয় ভাইয়া কিন্তু তোমাদের সামনে চলে আসছে এবং আমরা কিন্তু আজকে অনেকগুলো জিনিস শিখবো। তোমরা এই পাশে দেখতে পাচ্ছ আমি তোমাদের এই টপিকগুলো লিখে রাখছি, যেগুলো আমাদের হট টপিক। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোন জায়গাগুলোকে আমাকে ভালো করে গুরুত্ব দিতে হবে, মানে স্পেশাল একটা গুরুত্ব দিতে হবে। তারপরে উদ্ভিদ প্রজনন নিয়ে আমরা এখানে আলোচনা করব, কারণ তোমরা জানো তোমাদের অলরেডি তোমাদের সাজ্জাদ ভাইয়া লাস্টে গত ক্লাসে মনে হয় তোমাদেরকে নগ্নবীজি জেনেটিক্স নিয়ে আলোচনা করেছে। তো আমি আজকে এই কারণে একটা আমরা যেহেতু একটা উদ্ভিদ বিজ্ঞান রাখতে চাই, একটা জুওলজি রাখাও বেটার, কারণ দুইটাই আমাদের লাগবে, তাই তো। এখন এই যে জুওলজির মধ্যে কিন্তু রক্ত সংবহনটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অন্যদিকে মনে করো বোটানি তুমি দেখো যে বোটানি থেকে 5টা চ্যাপ্টার আছে তোমাদের শর্ট সিলেবাসে। এখন 5টা 21 ব্যাচের 5টা আর 22 ব্যাচের মনে হয় 8টা এরকম আছে। তো তোমাদের এই যে শর্ট সিলেবাসের মধ্যে উদ্ভিদ প্রজনন কিন্তু একটা ইজি চ্যাপ্টার, খুব ইজিলি তুমি ভালো একটা নাম্বার আনতে পারবা। তো উদ্ভিদ বিজ্ঞানে কিন্তু এই সুযোগটা আছে। তো এই কারণে আমি আজকে একটা একটু জটিল আর একটা ইজি উদ্ভিদ প্রজনন, এই দুইটার একটা সাজেশন ক্লাস আমরা করব। খুব বেশি টাইমে যাবে না, 1 ঘন্টারই একটা 1 ঘন্টা বা এরকম টাইম যাবে। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা আলোচনা করব যে কি পড়তে হবে, প্রত্যেকটা জিনিসটা কিভাবে আলোচনা করতে হবে। তাহলে তোমরা যারা এখানে আসো, তোমরা অলরেডি তোমাদের ফ্রেন্ডদেরকে আরো মেনশন করে দাও, কারণ আমি কিন্তু এখানে অনেক কিছু তোমাদেরকে এলাবোরেট করব, অনেক কিছু এক্সপ্লেইন করব। জাস্ট এমন না যে ভাইয়া টপিকটা বলে গেলেন শেষ। প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি আলোচনাও করব, তোমাদেরকে শেখানোর চেষ্টা করব আমি যে প্রত্যেকটা জিনিস কিভাবে তুমি অ্যান্সার করতে পারো এবং সৃজনশীলে কিভাবে অ্যান্সার করলে তুমি বোর্ডে ভালো একটা নাম্বার পেতে পারো। ঠিক আছে, সো এটাই থাকবে আমার মূল টার্গেট। সো তোমরা জলদি শেয়ার করে দাও, যে যত তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, তোমাদের বন্দি পাঠশালার গ্রুপ, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও, যেন তোমার অন্য যারা ফ্রেন্ডরা আছে সবাই যেন এই উপকারটা পেয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। আশা করি এখানে 693 অলরেডি আছে, তো আমি এটা আরও চাই যে এটা আরও বৃদ্ধি হোক, সংখ্যাটা আজকে 1000 লেভেলে যাক। কারণ আসলে তোমাদের লেভেলে সৃজনশীল সলভ করার থেকে, মানে মনে করো তুমি একটা অ্যান্সার পারো, আমি আগে একটু তোমাদের অনেকেই আসবে আরও অনেকজন আসবে আশা করছি। তো আমি আগে তোমাদেরকে একটু সৃজনশীলটা কিভাবে ভালো করা যায়। তুমি মনে করো একটা টপিক জানো, কিন্তু তোমার কিভাবে প্রেজেন্ট করতে হবে, বায়োলজিতে কিভাবে প্রেজেন্ট করলে তুমি ভালো একটা নাম্বার পাবা, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তোমাকে একটা সৃজনশীলের ঘ নাম্বারের প্রশ্ন, কত নাম্বারের? আচ্ছা আমি ক থেকে শুরু করি একটু। হ্যাঁ, তোমাদেরকে একটা আগে সৃজনশীলের ভালো কিভাবে করতে পারবা, তোমরা লিখে কিভাবে ভালো করবা, এইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কারণ আমরা হয়তো বিভিন্ন কোর্স, বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ে, কোচিং করে আমরা টপিকগুলো বুঝে যাই, তাই না? যারা আমার সাথে টার্গেট ডিএমসি কোর্সে আসো, ফুল বুকে আসো, তোমরা জানো যে আমি রক্ত সংবহন তোমাদেরকে কিভাবে পড়াইছি। ঠিক আছে, কতটা এমসিকিউ সিকিউ ওইভাবে বেস করে পড়াইছি, অ্যাডমিশন লেভেলের পড়াইছি। তো ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু তোমরা আরও অনেকে আসছো এমন হয়তো যে যারা বিভিন্ন ভাইয়ার কাছে পড়ছো, বিভিন্ন কোচিংয়ে পড়ছো, তাই না? এখন তোমরা টপিকগুলো মনে করো বুঝো, কিন্তু তোমরা খাতায় রিপ্রেজেন্ট করতে গেলে তোমাদের আর ওইখানে ভালো একটা ফলাফল দেখা যায় না। মানে কি লিখবো, এটা কেমনে লিখবো, এটা এমনে লিখবো কি না, এটা বুঝতেছি না, কি একটা ঝামেলায় পড়ে গেলাম। ঠিক আছে, সো তোমাদেরকে আগে আমি এই জিনিসটা একটু শিখাবো যে কিভাবে সৃজনশীলে তুমি একটা জিনিস অ্যান্সার করতে পারো। আচ্ছা মনে করো একটা সৃজনশীল, হ্যাঁ, ক নাম্বার। আগে ক নাম্বারের ব্যাপারটাতে আসি, কি করবা বায়োলজির ক্ষেত্রে। তো মনে করো তোমাকে বললো একটা ক নাম্বারে তো সাধারণত আসে যে বললো যে সিস্টোল মানে কি, অথবা আসলো যে ডায়াস্টোল মানে কি। তো সিস্টোল মানে কি? সিস্টোল হচ্ছে যে হৃৎপিণ্ডের সংকোচন, তাই না? হৃৎপিণ্ডের সংকোচন তুমি কিন্তু 1 লাইনে লিখে ফেলবা, 1 কি 2 লাইন। ঠিক আছে, যে হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল বলে। ক নাম্বার শেষ।
এখানে অতিরিক্ত লেখার কোনো দরকার নাই ভাইয়া, তুমি যেটা পারবা এটাই লিখে ফেললা। এরপরে মনে করো 2 নম্বরের একটা প্রশ্ন, আমি তোমাদেরকে একটা এইটার গ্যাপে গ্যাপে সৃজনশীল একটা তোমাদেরকে করাই। এরপরে 2 নম্বরের প্রশ্নটাতে একটা জিনিস বললো, খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে যে রক্ততঞ্চন বলতে কি বুঝো? কি বলছে? যে রক্ততঞ্চন এটা বলতে তুমি কি বুঝো? এখন ভাইয়া তোমাকে জিজ্ঞাসা করছে রক্ততঞ্চন বলতে কি বুঝো, এটাতে নাম্বার কত? 2 মার্ক। এখন তুমি কি করবা? কিভাবে অ্যান্সারটা করলে তোমার এটা 2 এ 2 পাবা? এখন তুমি যদি লিখো হ্যাঁ রক্ত বের হওয়ার পরে তারপরে রক্তটাকে জমাট বাঁধায় ফেলবে, অনুচক্রিকা এসে সাহায্য করবে, এমনি লিখে ফেললা, নাম্বার পাবা 0। ঠিক আছে, 0 না, 0 দিবে না, 1 দিবে তোমাকে, মানে পছন্দ হবে না তোমার। একটা সৃজনশীল যখন একটা এক্সামিনার তোমার খাতা দেখে, ঠিক আছে, সে যখন খাতা দেখে তোমার প্রথম সৃজনশীলের ক খ থেকেই সে একটা তোমার উপর একটা ইমপ্রেশন ক্রিয়েট করে যে না ছেলেটা কটা সুন্দর লিখছে, খটা সুন্দর লিখছে, তখন তোমার কিন্তু বাকি নাম্বারগুলো অটোমেটিক বাড়তে থাকে। কিন্তু তোমার যখন শুরুতেই এইরকম একটা মানে অবস্থা যে তুমি খ নাম্বার দেখে স্যারের মনে হয়েছে কি লিখলো 2 লাইনে, এগুলা বুঝলাম না, তো এটা কি করা যায়? দেখো রক্ততঞ্চন বলতে কি বুঝো, তো তুমি মনে করো প্রথমত লিখে ফেললা, 1 লাইনে লিখবা যে রক্ততঞ্চন বলতে আমরা কি বুঝি। রক্ততঞ্চন যখন কোনো একটি রক্তবাহিকা কেটে যায় বা রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হয়, তখন অনুচক্রিকা যে রক্ত মানে ক্লটিং ফ্যাক্টর তৈরির মাধ্যমে যে ওই জায়গায় রক্তক্ষরণটা বন্ধ করে, এটাকে আমরা বলি রক্ততঞ্চন। 2 লাইনে লিখে ফেললা, ঠিক আছে। এবার এটা লিখার পরে তুমি এরপরে কি করবে? এটা লিখলে কি শেষ না, আরেকটু লিখতে হবে। এটা 1 প্যারায় লিখলা, প্রথম প্যারায় এতটুকু লিখলা, ভালো। এরপরে যেটা লিখবা, এরপরে তুমি একটু ছোট করে ওর প্রক্রিয়াটা লিখে দিতে পারো। কারণ তুমি দেখো এখানে যদি জাস্ট 2 লাইনে শেষ করে দাও, অনেক সময় অনেক এক্সামিনার এটা পছন্দ করবে না, যে 2 মার্কের জন্য জাস্ট 2 লাইন লিখে দিল, মানে মেইন কথা এটা তো হলো না। তো তুমি কি লিখতে পারো যে রক্ততঞ্চন প্রক্রিয়াটা কি? রক্ততঞ্চন প্রক্রিয়ার হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন আসে, প্রোথ্রম্বিনকে উত্তেজিত করে, দেন থ্রম্বিন বানায়, এই ধাপটা তুমি লিখে দিতে পারো। আমরা এগুলো পড়বো, ঠিক আছে, আমরা কিন্তু এগুলো পড়বো, তো তুমি কিন্তু ওইটা লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে এই যে এইটা যখন আরো একটু 3-4 লাইন লিখে ফেললা, এখানে একটা 3-4 লাইনে লিখে ফেললা যে কিভাবে হয় রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা একটু লিখে দিলা সংক্ষেপে, তখন কিন্তু তোমার ক্ষয়ে তুমি এখানে 2 এ 2 তো পাবাই, তোমার ইমপ্রেশনও ভালো হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? তোমার ইমপ্রেশন ভালো হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসো যে গ নাম্বার। ভাইয়া গ নাম্বার কি করব? হ্যাঁ, গ নাম্বারটা তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো গ নাম্বারের দেখো, আমি এটা একটু মুছে দেই। গ নাম্বারগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা অনেক সময় জানি না বা খেয়াল রাখি না, তো এগুলা দেখা যায় যে আমরা ঠিকভাবে ব্যাখ্যাও করতে পারি না। তো মনে করো গ নাম্বারে তোমাকে মনে করো রক্তের চ্যাপ্টার থেকে কি আসতে পারে? হৃৎপিণ্ডের গঠন আসতে পারে। হৃৎপিণ্ডের বললো যে একটা হৃৎপিণ্ড দেখাই দিল, বললো যে এই অঙ্গটার গঠন ব্যাখ্যা করো বা এই অঙ্গটার প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, কি হয় এখানে। বা মনে করো ওইখানে গ নাম্বারে তোমাকে বললো যে ব্যারো রিসেপ্টর কিভাবে কাজ করে দেখাও, এখন এটা তো তোমার লাগবে, তখন তুমি কি করবা? আচ্ছা, এইসব ক্ষেত্রে প্রথমে লিখবা যে হ্যাঁ উদ্দীপকের ওই অঙ্গটা বা উদ্দীপকে যে তোমাকে ক্লু দিয়ে দিবে এটা কি, হ্যাঁ উদ্দীপকের ওই অঙ্গটা হচ্ছে হৃৎপিণ্ড। আচ্ছা, তাহলে শুরুতে একটা প্যারাতে গ নাম্বারে তুমি শুরুতে লিখে দিলা যে একটা প্যারা হচ্ছে এরকম যে উদ্দীপকের অঙ্গটা হচ্ছে হৃৎপিণ্ড। তুমি যে বুঝে নিলা যে উদ্দীপকের অঙ্গটা হৃৎপিণ্ডকে বুঝাচ্ছে, এইটাই জাস্ট শুরুতে লিখে দিবা 1-2 লাইন বা 3 লাইনও হইতে পারে, ফাইন। এরপরে তোমাকে বললো এইটার গঠন ব্যাখ্যা কর। এখন তুমি কি করবা? হৃৎপিণ্ডের গঠন আঁকলা, এই যে এরকম করে গঠন টঠন আঁকলা, সবকিছু দেখাইলা, ধমনী, শিরা, কপাটিকা সব দেখাইলা, সুন্দর করে দেখাবা, একে একে দেখাই দিলা, এটাতেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবা। এখন ভাই আর কি কিছু করতে হবে? এইটার সাথে যেহেতু তোমাদের সময় থাকে, যেহেতু আমরা সাধারণত একটা সৃজনশীলের জন্য কতটুকু সময় পাই?
আমরা একটা সৃজনশীলের জন্য কিন্তু প্রায় তোমার আধা ঘন্টা করে সময় পাই। তাহলে আধা ঘন্টায় জন্য তুমি গ নাম্বারে দেখা গেল এখানে লিখলা, ছবি আঁকলা, এই সব কিছু করলা, করার পরে তুমি এখানে কি করবা, এখানে ওর নিয়ে কিছুটা লিখবা, মানে পয়েন্ট করে যে ওর এখানে কি কি শিরা আছে, মনে করে এইভাবে লিখলা, একটু সুন্দর করে লিখবা, কিন্তু একটু নীল কালি ব্যবহার করবা, এগুলা তোমার এক্সামিনারের বা তোমার খাতার প্রেজেন্টেশনটাকে সুন্দর করে। মনে করো তুমি লিখলা যে হৃৎপিণ্ডে কি কি শিরা প্রবেশ করে, দিয়ে নামগুলা লিখলা। এরপরে তুমি লিখলা হৃৎপিণ্ডে কি কি ধমনী প্রবেশ করে বা ধমনী বের হয়, কি কি ধমনী বের হয়, এটা লিখে দিলা সুন্দর করে, নামগুলা 1 2 3 দিয়ে লিখে দিলা। তারপরে কি কি কপাটিকা আছে, কপাটিকার জন্য একটা এইভাবে দিয়ে নামগুলা জাস্ট লিখে দিলা যে হ্যাঁ কপাটিকা, এই কপাটিকাগুলো আছে। তোমার নাম্বার কিন্তু এখানে অনেক বেড়ে যাবে, কারণ দেখতে জিনিসটা অনেক ভালো লাগবে। তুমি শুরুতে একটা প্যারা দিছো, দেন হৃৎপিণ্ডের গঠনটা অনেক লেভেল করছো সুন্দর করে, এরপরে তুমি আরেকটু লিখে দিলে, এখানে গুছায় লিখে দিলা যেন টিচারের পড়তে সুবিধা হয়। তোমাকে ভাইয়া 3-এ 3 দিতেই হবে, তোমাকে টিচার 3-এ 3 মাস্ট দিবে, শিওর থাকো, এটা ভাইয়ার গ্যারান্টি। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমাকে বুঝতে হবে, আর সবসময় একটু চেষ্টা করবা পয়েন্ট বা একটু মানে এরকম রচনার মতো না লিখে একটু পয়েন্ট পয়েন্ট করে লিখার চেষ্টা করবা। এগুলাতে তোমার খাতার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়, পড়তে সুবিধা হয় টিচারের, এবং দেখতেও ভালো লাগে। সো ওভারঅল তোমার নাম্বারটাও অনেক ভালো চলে আসবে, দেখা যাবে তুমি 3-এ 3 পাচ্ছ। এখন ভাইয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ঘ নাম্বারটা। কোনটা? ঘ নাম্বার। দেখো তাহলে গ তো বুঝলাম, কিন্তু ঘতে কি করব? মনে করো তোমাকে ঘতে এরকম একটা ব্যাপার দিল যে, কোনটা দিব, আচ্ছা ঘ নাম্বারে তোমাকে এখানে বললো তারা, মনে করো যে হৃৎপিণ্ডের কার্ডিয়াক চক্র, কি বললো টপিকটা এরকম বলছে যে হৃৎপিণ্ডের কার্ডিয়াক চক্রটা ব্যাখ্যা করো, ঘ নাম্বারের প্রশ্নে। এখন কার্ডিয়াক চক্র, সাপোজ এটা একটা প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, এই কার্ডিয়াক চক্র, এগুলা হ্যাঁ মনে রাখবা, এটি সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন কার্ডিয়াক চক্র যখন তোমাকে এই প্রশ্নটা দিল যে এটা নিয়ে লেখো, ব্যাখ্যা করো, তুমি কি করবা? তোমার প্রথমত কার্ডিয়াক চক্রের সংজ্ঞাটা লিখবা, কার্ডিয়াক চক্র দিয়ে ওর সংজ্ঞাটা লিখবা, যে কার্ডিয়াক মানে আগে শুরুতে ভালো হয় হচ্ছে উদ্দীপকের সাথে সবসময় মেলানো, যে উদ্দীপকের যেই কথাটা ব্যাখ্যা করা হচ্ছে, এই কথাটা এটা মূলত কার্ডিয়াক চক্রকে বুঝাচ্ছে। তোমাকে তো উদ্দীপকে বলে দেয় না যে কার্ডিয়াক চক্র, এইভাবে বলে দেয় না, তোমাকে হয়তো একটা ক্লু দিয়ে দিবে, তাই না, একটা ইঙ্গিত দিয়ে দিবে যে এটা কার্ডিয়াক চক্র, তো তোমাকে বুঝে নিতে হবে। তো তুমি বললা যে হ্যাঁ কার্ডিয়াক চক্র, তো এই তুমি বুঝে নিলা যে উদ্দীপকের এই প্রক্রিয়াটা কার্ডিয়াক চক্রকে বুঝাচ্ছে। এরপরে তুমি কার্ডিয়াক চক্রের সংজ্ঞাটা লিখলা যে হৃৎপিণ্ডের একবার সংকোচন ও একবার প্রসারণ হতে যে ঘটনাটা, যে চক্রটা সংঘটিত হয়, সেটাই হচ্ছে কার্ডিয়াক চক্র, লিখে দিলা, ভালো। এরপরে কি করবা? এখন কার্ডিয়াক চক্রের ঘটনাগুলো কি কি? অ্যাট্রিয়াল সিস্টোল, তারপরে হচ্ছে ডায়াস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, তারপরে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, মানে নিলয়ের সিস্টোল ডায়াস্টোল, অলিন্দের সিস্টোল ডায়াস্টোল। এই 4টা ঘটনা তুমি প্যারা করে 1 নাম্বার দিয়ে অ্যাট্রিয়াল সিস্টোল লিখলা, কত সময় ধরে নেয় এটা লিখলা, অ্যাট্রিয়াল ডায়াস্টোল 0.7 সেকেন্ড, এটা 0.1 সেকেন্ড, এইভাবে সময়গুলো দিয়ে তুমি একটা প্যারা করে লিখলা, 1 2 3 4, 4টা ঘটনা প্যারা করে দিলাম। ঠিক আছে, এখন ভাইয়া শুধু এইটুকু দিলে হবে না, বেটার তোমার এই যে 4টার শুরুতে তুমি একটু হৃৎপিণ্ডের একটা ছবি এঁকে, নর্মালি একটা ছবি, এত সুন্দর যে একদম ফার্স্ট ক্লাস ছবি হইতে হবে এমনও না, মোটামুটি ভাইয়া মোটামুটি ছবি এঁকে ভাইয়া এইচএসসিতে ট্যালেন্ট পুলে নিয়ে আসছে। ঠিক আছে ভাইয়া, আমার ছবি আঁকে একদমই এত সুন্দরই না। ঠিক আছে, আমার থেকে তোমাদের এখানে যারা আসো প্রায় 919, আমি বলতে পারবো যে এর মধ্যে 90%-এর ড্রয়িং আমার থেকেও সুন্দর, কিন্তু ভাইয়ার বোর্ড এক্সামগুলার মার্ক আমার অনেক বেশি ছিল। কেন জানো? কারণ ছবি যে ফার্স্ট ক্লাস হইতে হবে একদম বিশ্বসেরা, এটা কিছু না, তোমার ছবির স্ট্রাকচারটা একটু ঠিক থাকতে হবে আর লেবেলিংগুলো ঠিক থাকতে হবে, তাইলেই অনেক নাম্বার হয়ে যায়। তোমার যে একদম আহামরি ড্রয়িং লাগবে এমন কিছুই না।
ঠিক আছে? তো ওই জিনিসটা খেয়াল রাখবে কিন্তু, যে আমাদের এত ওয়ার্ল্ড ক্লাস কোনো ছবি হওয়া লাগবে না, বাট যতটুকু বোধগম্য, মানে দেখে যেন বোঝা যায়। আবার উল্টায় মনে করো হৃৎপিণ্ড আঁকছো, হৃৎপিণ্ড আঁকতে গিয়ে তুমি এমন আঁকলা যে কিডনি এঁকে ফেলছো, বৃক্ক এঁকে ফেলছো, তাহলে তো হবে না। তাইলে কি হবে? বৃক্ক আঁকছো, এখন তো সব মানে টিচার দেখে বলবে যে এটা কি আঁকছে, এটা হৃৎপিণ্ডের ধারের কাছেই যায় নাই, তো তখন তো নাম্বার পাবা না, বুঝছো? তো একটু কাছে ধীরে হলেই হবে। তো একটু ছবিটা আঁকবা, মনে করো এখানে ঘ নম্বরের জন্য একটা ছবি আঁকলা, ছবি এঁকে জাস্ট একটু দেখাই দিলা যে হ্যাঁ এইটা অলিন্দ, এইটা এরকম। খেয়াল করো এটার সাথে কিন্তু একটু রিলেশন নাই ছবি আঁকার সাথে। এই প্রক্রিয়া তুমি মনে করতে পারো ভাইয়া কার্ডিয়াক চক্রেতে এই প্রক্রিয়াটা বোঝাই দিলেই তো হয়, ছবি কেন আঁকবো? কারণ ভাইয়া তুমি যদি 4-এ 4 পাইতে যাও তাহলে এটা লাগবে, বুঝতে পারছো? 4-এ 4 যদি পাইতে চাও লাগবে, দেয়। তুমি বলতে পারো ভাইয়া 4-এ 4 দেয় না, দিবে। ভাইয়া নিজে পাইছি, ভাইয়া নিজে পাইছি বোর্ডে ভাইয়া নিজে পাইছি। কারণ আমার এমন হয়েছে যে আমার বোটানিতে, মনে করো আমি যখন আমাদের যে বোটানি এক্সাম, আমি বোটানিতে 50 মার্কের সৃজনশীল ছিল আমাদের সময়, এখন তো কমাই দিছে মানে শর্ট সিলেবাসের কারণে। তো 50 মার্কের সৃজনশীল আমি কিন্তু বোটানিতে 50-এ 48 পাইছিলাম, বুঝতে পারছো? আমার যে সিলেট বোর্ডে ছিল আমি 50-এ 48 পাইছিলাম। তো তার মানে কি, ধরেই রাখো যে আমি কয়েকটা সৃজনশীলে 10-এ 10 পাইছি। এরপরে জুওলজিতেও সেম, আমি 50-এ 45 পাইছিলাম সৃজনশীলে। অনেক নাম্বার, মানে এই বায়োলজির এদিকে আমার অনেক নাম্বার ছিল, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথে একটু কম পাইতাম, মানে তুলনামূলক কম পাইতাম, বাট অন্যগুলাতে আমার 90-র উপরে থাকতো। এই যে জিনিসটা, মানে এটা কেন? আমার হাতের লেখাও দেখো, ভাইয়ার হাতের লেখা কি খুব সুন্দর, আমি নিজেও বলি না আমার হাতের লেখা খুব সুন্দর। এখানে অনেক স্টুডেন্ট আছো যাদের হাতের লেখা ভাইয়ার থেকেও সুন্দর, তাই না? যাদের হাতের লেখা, ঠিক আছে, যাদের হাতের লেখা ভাইয়ার থেকেও সুন্দর আছে না? বলো তো কাদের হাতের লেখা, দেখি কাদের হাতের লেখা সুন্দর, সে নিজেই বলো। যেমন আমি বলি যে আমার হাতের লেখা হচ্ছে মাঝারি, মানে চলে আর কি, চলে, এত খারাপ না যে বোঝা যাবে না, আবার মানে একদম সুন্দরও না, চলে, কোনো মোটামুটি আছে। তো কারা মানে নিয়ে বলতে পারবা যে ভাইয়া আমার হাতের লেখা সুন্দর? কারণ এই সুন্দর একটু এদিকে এগুলাও বোর্ডে আবার কিছুটা ম্যাটার করে। তবে আবারও বলতেছি যে আহামরি সুন্দর যে হয় লাগবে এমন কিছুই না, ভাইয়ার লেখা আহামরি সুন্দর না, তো ভাইয়া তো বোর্ডে ভালো করে রেজাল্টই করে আসছে। আচ্ছা দেখি কার এই আত্মবিশ্বাস আছে যে ভাইয়া আমার হাতের লেখা ভালো, আর কারা আছো যে না ভাই আমার হাতের লেখা মাঝারি, আর কারা আছো যে ভাই আমার হাতের লেখা খারাপ। হাতের লেখা খারাপ হইলেও কোনো সমস্যা নেই, হাতের লেখা খারাপ, হাতের লেখা ভালো হইলে যে তুমি সেরা স্টুডেন্ট, হাতের লেখা খারাপ হইলে তুমি একদম খারাপ স্টুডেন্ট, এরকম কোনো কথা নাই, ঠিক আছে? তো আচ্ছা ওকে, আচ্ছা ভালো, অনেকেই বলতেছো ভাইয়া আমার হাতের লেখা ভালো, মাঝারি, ওকে খুব ভালো। আচ্ছা সমস্যা নেই, মোটামুটি সুন্দর হলেও হবে, ভালো হইলেও ভালো, খারাপ হইলেও কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করবা ভালো করতে। বাট এটাতে আহামরি কোনো ক্রাইম না বা অপরাধের কিছু নাই যে ভাই আমার হাতের লেখা খারাপ, আমার অনেক গিলটি ফিল হচ্ছে, আমার অনেক দোষ মনে হচ্ছে, যে আমি মনে হয় শেষ, আমার পড়ালেখা মনে হয় হবে না, আমি পড়ালেখা করে কি করব, নাম্বার পাবো না, এগুলা ভুল, ঠিক আছে? এগুলা নিয়ে চিন্তা করবা না। তো তোমরা যদি ওইভাবে একটু গুছায় লিখতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক ভালো নাম্বার পাবা, বুঝছো? কারণ তোমরা অনেকে জানো না বা অনেকে জানতে পারো যে ভাইয়া এসএসসিতে সিলেট বোর্ডে ফার্স্ট ছিলাম। এখন আমি যখন ফার্স্ট হয়েছি এসএসসিতে, তখন আমাকে অনেকে বলতেছিল মানে কিভাবে, মানে বোর্ড ফার্স্ট। আমি নিজেও বুঝতেছিলাম না আসলে আমি কি করলাম যে বোর্ড ফার্স্ট হয়ে গেছি, যে আমি কি এমন কিছু হামুরি করছি যে বোর্ড ফার্স্ট হব। বাট জিনিসটা যেটা ছিল যে আমার একটা ব্যাপার ছিল যে আমি সবকিছু, আমার হাতের লেখা মোটামুটি হলেও আমি সবকিছু একটু গুছায় লিখতাম। মানে মনে করো আমি 2 পৃষ্ঠা লিখছি, অনেকে কিন্তু আরো বেশি লিখতো, 3 পৃষ্ঠা করেও ঘ নাম্বার লিখতো, তা আমি দেখা গেল 1.5 পৃষ্ঠা লিখলাম বা 2 পৃষ্ঠা, কিন্তু আমি এমন ভাবে লিখতাম পয়েন্ট করে, এই যে ভাগ করে লিখতাম। ভাগ করে লেখার কারণে টিচারদের পড়তে অনেক সুবিধা হইতো। এরপরে দেখা যেত যে আমি কিছু না পারি, বায়োলজির ক্ষেত্রে আমি একটা ছবি এঁকে দিতাম, বুঝছো? ছবি এঁকে দিতাম। ফিজিক্সে তো আর এত কিছু করা লাগবে না, কেমিস্ট্রিতে আবার একটু গুছায় লিখতাম, কিছু বিক্রিয়া দিতাম নিজের মতো করে, মানে নিজের থেকে কিছু বিক্রিয়া যা পারি সব কিছু একসাথে করে বিক্রিয়া লিখে দিতাম। তো এই যে গুছায় স্টেপ বাই স্টেপ লিখতাম, এইটার কারণে দেখা যেত যে আমার নাম্বারটা অনেক বেশি হতো। আর নয়তো আমি যা লিখতাম, আমার ক্লাসের 2nd বয়, 3rd বয় ওরাও তো সেমই লিখতো,
অন্য কলেজের যে ফার্স্ট বয় ছিল সেও তো সেমই লিখবে, নাকি আমি মনে করো আমি বেশি জানি, আমি মানে বায়োলজির তখনই বস ছিলাম, এমন তো না। তার মানে ওরাও আমার মতোই লিখবে, আমার জিনিসই লিখবে, আমরা সবাই সেম বই পড়তেছি। পার্থক্যটা কোথায়? তুমি কতটা গুছায় প্রেজেন্ট করতেছো, এই জিনিসটা, এই কোয়ালিটিটা ইমপ্রুভ করো এখন থেকে। তাহলে বোর্ড পরীক্ষায় তোমার এত টেনশন করার চিন্তা থাকবে না, ভালো একটা নাম্বার আসবে অ্যান্ড ইউ ক্যান গো ফর ট্যালেন্ট পুল। আমাদের সবারই একটা ইচ্ছা থাকা উচিত যে না আমি ট্যালেন্ট পুলেই বৃত্তি পাবো, না পাইলেও কোনো সমস্যা নেই, এগুলো অনেক সময় লাকের ব্যাপার থাকে, বাট আমাদের চেষ্টা থাকতে হবে যে আমি ট্যালেন্ট পুলে পাবো বা আমার একটা বৃত্তি পাবো, আমার এই একটা ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকা তো দোষের কিছু না, তাই না? সো এই জিনিসটা কিন্তু তোমরা রাখবা, হ্যাঁ, এই জিনিসটা একটু চেষ্টা করবা। ওকে, তো অনেকে অনেক কথা বলতেছো সব কিছু, তো আমি এবার একটু বলি। একজন লিখছে যে হাতের লেখা পছানো হলে ডাক্তার হওয়া যাবে না। না না, ডাক্তার ঠিক আছে, ডাক্তার অনেকেরই, অনেক মেডিকেল স্টুডেন্টদের হাতের লেখা খুবই মানে বুঝাই যায় না, সেই তুলনায় আমারটা চলে আর কি, বুঝছো? অনেকে বলে যে মেডিকেলের ডাক্তারদের তো লেখা বুঝাই যায় না, তোমারটা তো তাও বোঝা যায়। আমি বললাম যে যাক, তাও তো ভালো, চলবে। তবে এরকম কিছুই না, অনেক মেডিকেল স্টুডেন্টের আছে অনেক সুন্দর লেখা, অনেক একদম মানে মুক্তার মতো, আমরা বলি না মুক্তার মতো লেখা, মুক্তার মতো অনেক সুন্দর লেখা থাকে অনেকের আছে। সো এটা নিয়ে ইয়ে করার কিছু নেই। আচ্ছা, এখন দেখো, আচ্ছা তোমাদের এবার আমরা সৃজনশীলের এই ব্যাপারগুলো নিয়ে আমি তোমাদেরকে বলে দিছি যে কিভাবে তোমরা এই জিনিসটা অ্যান্সার করবে। আজকে অনেক বেশি গরম, আমি 2টা ফ্যান দিয়ে রাখছি, তাও কাজ হচ্ছে না। আজকে আমার এইদিকে গরম না, তোমাদের এলাকাতে কিরকম, যে কার এলাকাতে আজকে গরম পড়তেছে বেশি আজকে বলো তো? নাকি আমার এলাকাতেই খুব বেশি, কুমিল্লাতেই কি বেশি গরম, না তোমাদের এলাকাতেও সেম গরম ফিল করতেছো ভাই সেটা? আচ্ছা, তাহলে আসো এবার আমরা এই টপিকগুলো নিয়ে আমরা জানবো, ঠিক আছে? রক্ত সংবহনের প্রথমত রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। সমস্যা নাই, ভাইয়ার পড়ার দিকে তাকাও, ভাইয়ার কষ্ট হচ্ছে কিনা এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। ভাইয়ার যেটা হচ্ছে, ভাইয়া তোমাদের ক্লাস নিব, ভাইয়া তোমাদের পড়ায় যাচ্ছি, ঠিক আছে? পড়ায় যাচ্ছি, পড়ানো থামানো যাবে না, কিন্তু বাকিটা আমি পরে দরকার হলে ফ্রেশ হয়ে নিব। তোমরা বুঝার এই টেন্ডেন্সিটা থাকতে হবে, তোমরা আগ্রহটা রাখো যে ভাইয়া আমরা আজকে বুঝবো, এই পড়াগুলা বুঝবো, প্রত্যেকটা টপিকটা কি কি ইম্পর্টেন্ট এগুলা নিয়ে আমরা গ্যাপে গ্যাপে আলোচনা করব কিন্তু। আচ্ছা, প্রথমত রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আমাদের এই এইচএসসি সৃজনশীলের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা তোমার গ নাম্বারে অনেক সময় এসে থাকে, ঠিক আছে? গ নাম্বারে। তো আমাদের কিন্তু এই প্রক্রিয়াগুলো জানতে হবে। এখন চলো আমরা প্রক্রিয়াটা একটু শিখে নেই। আচ্ছা, কি হয় রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে? প্রথমত একটা ক্লটিং ফ্যাক্টর থাকে যার নাম থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে? আচ্ছা, থ্রোম্বোপ্লাস্টিনটা কি হয় বলো তো? এই থ্রোম্বোপ্লাস্টিন একজনকে সক্রিয় করে। কাকে সক্রিয় করে? প্রোথ্রম্বিন নামক একটা ক্লটিং ফ্যাক্টর থাকে। এখন এই প্রোথ্রম্বিনটা কি? এই প্রোথ্রম্বিনটা হচ্ছে নিষ্ক্রিয়। এই প্রোথ্রম্বিনটা কি? এটা কিন্তু নিষ্ক্রিয়, ও কোনো কাজ করে না, ও বসে আছে আরাম করে, ও কোনো কাজ করবে না। এখন ওকে সক্রিয় বানাইতে হবে। ওকে সক্রিয় বানাবে কে? বানাবে এই থ্রোম্বোপ্লাস্টিন, এই প্রোথ্রম্বিনকে সক্রিয় বানাবে। বলবে যে তুমি সক্রিয় হও, তোমার ঘুমাইলে হবে না, তোমার সজাগ হইতেই হবে। তাহলে প্রোথ্রম্বিন থেকে কি হয়ে গেল দেখো? থ্রম্বিন হয়ে গেল। এখন এই থ্রম্বিনটা কিন্তু সক্রিয়, এই থ্রম্বিন সক্রিয়, ও সক্রিয়। এখন থ্রম্বিন কি করবে? ও বলবে যে আমি তো সক্রিয় হয়েছি, এবার আমার তো কোনো না কোনো কাজ করতেই হবে। ও কি কাজ করবে? ওর যে কাজ সেটা হচ্ছে, থ্রম্বিন যে কাজটা করবে, সে এই ফাইব্রিনোজেনকে, দেখো ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করবে? ফাইব্রিনে পরিণত করবে। এখন ফাইব্রিনোজেনটা কি? এটাও কিন্তু নিষ্ক্রিয়, এটাও কি নিষ্ক্রিয়। এখন ফাইব্রিনোজেন নিষ্ক্রিয়, তাহলে এই যে ফাইব্রিনোজেন নিষ্ক্রিয় হয়ে গেল, মানে নিষ্ক্রিয় ছিল, ওকে কি বানাতে হবে? সক্রিয় বানাতে হবে। এই যে
সক্রিয় বানায় দিল। ঠিক আছে, সক্রিয় বানায় দিল। তোমরা কি দেখতেছো? আমি তোমাদের কমেন্ট দেখতেছি যে কে কারো কিছু বললো কিনা। আচ্ছা ভাইয়া মাত্র পড়া শুরু করছি, যারা দেরিতে আসছো কোনো সমস্যা নাই, ঠিক আছে, জাস্ট ফলো করো, চার্টটা ফলো করো। আমরা একটা ফ্লো চার্ট দিয়ে শিখে ফেলবো, এরকম রচনার মতো করে শিখবো না। আচ্ছা, তো ফাইব্রিনোজেন ফাইব্রিনে পরিণত হয়ে গেল, এটা সক্রিয়, ফাইব্রিন সক্রিয়। এখন ফাইব্রিন কি ভাইয়া? ফাইব্রিনটা কি? ফাইব্রিন হচ্ছে একটা তন্তুর মতো, এরকম সুতা। এটা হচ্ছে একটা সুতা, এরকম সুতা, বুঝতে পারছো? এরকম সুতা। এখন এই ফাইব্রিন তো সক্রিয়, ও কি হবে? ও আবার আরেকটা ফাইব্রিনের সাথে, আরো অনেক ফাইব্রিন থাকবে। খেয়াল করো, ফাইব্রিন কি একটা থাকে? ফাইব্রিন তো অনেকগুলো থাকবে। তাহলে ও কি করবে? একটা ফাইব্রিন আরেকটা ফাইব্রিনের সাথে এই যে এরকম যুক্ত হবে। এই যে দেখো, এটা একটা ফাইব্রিন, এটা একটা ফাইব্রিন, ওরা এরকম যুক্ত হবে। এখানে আরেকটা, ও এটার সাথে এরকম যুক্ত হবে। মানে অনেকগুলা ফাইব্রিন এসে একটা একটার সাথে যুক্ত হয়ে ওরা একটা জালের মতো বিন্যাস তৈরি করবে। বুঝা গেল? আবারও বলি, থ্রোম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে সক্রিয় করলো, প্রোথ্রম্বিনকে সক্রিয় করে থ্রম্বিন বানালো। এই থ্রম্বিন কি করবে? ও আবার এই নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে সক্রিয় ফাইব্রিনে পরিণত করলো। এই সক্রিয় ফাইব্রিনগুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে একটা জালক তৈরি করলো। এই যে আমাদের কেটে গেলে কি হয়, এই জায়গাটা শক্ত হয়ে যায় না, একটা জালকের মতো শক্ত অংশ দেখা যায়, একটু লালচে কালো দেখা যায়, তো এটাই হচ্ছে এই জালকটা। তো এই ফাইব্রিন একটা ফাইব্রিনের সাথে যুক্ত হলো। এখন ভাইয়া শুধু কি ফাইব্রিন আর ফাইব্রিন, আর কিছু নাই? আছে। কে আছে? আরবিসি আছে সাথে। কে আছে? আরবিসি। দেখো এখানে ওদের সাথে এই জায়গাটায় আরবিসিও যুক্ত হবে। এই ফাইব্রিন জালকের সাথে কি থাকে? আরবিসিও মিলে তোমার এই টোটাল জিনিসটাকে আমরা বলি জমাট, জমাট রক্ত। মানে এইখানে রক্তটা জমাট বেঁধে গেছে, এই শেষ। এখন এইটা যখন হয়ে যাবে আর তোমার দেহ থেকে রক্তক্ষরণ হবে না। ঠিক আছে, তাহলে রক্ত জমাট বাঁধাটা কি হলো? এবার একটা জিনিস ভাইয়া, একটা না বাদ পড়ছে। কি বাদ পড়ছে? ক্যালসিয়াম। এখন এইটা কি, কোথায় ক্যালসিয়াম আয়নটা কোথায় কাজ করে? ও হচ্ছে এই যে দেখো, একটা ফাইব্রিন যখন আরেকটা ফাইব্রিনের সাথে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার পিছনে কার ভূমিকা থাকে? ক্যালসিয়াম আয়ন। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্যালসিয়াম আয়ন কোথায় একটা মেইন ভূমিকা পালন করে? এই যে ফাইব্রিন আর ফাইব্রিন এরা যে যুক্ত হবে, এদের সাথে আরবিসি মিলে আরো যুক্ত হয়ে ওরা একটা জমাট তৈরি করবে। এই জায়গাটায় তোমার কার ভূমিকা? ক্যালসিয়াম আয়ন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বলো এতটুকু বুঝতে পারছো কিনা? এটা সবাই তুলে ফেলো তো দেখি, তোমাদের এটা সবাই তুলে ফেলো। সবাই তুলছো? দেখি তোমাদের কমেন্ট। আচ্ছা, সবাই বুঝছো কিনা বলো তো? সবাই তুলে ফেলছো? গুড, ভেরি গুড। অনেকে বলতেছে তুলে ফেলছো, সাবাস। এই যে এগুলা তুলে এগুলো কিন্তু আবার গ্রুপে সাবমিট করবা। দেখবো যে আমি কিন্তু দেখি তোমাদের অনেকের পোস্ট, হয়তো আমি কমেন্ট করি না, কিন্তু আমি সবার পোস্ট বন্দি পাঠশালায় দেখি। একটা ক্লাসের পরে কারা কারা নোট দিচ্ছ, কে নোট সুন্দর করে তুলতেছো, কিভাবে তুলতেছো, সব কিছু দেখি। তো আমি দেখবো যে তোমরা কারা কারা এই সুন্দর করে একটা জিনিস নোট করলা, ইম্পর্টেন্ট সাজেশনগুলো কারা ভালো করে তুললা, এটা কিন্তু আমি দেখবো। ঠিক আছে? আচ্ছা, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। সবাই বুঝতে পারতেছো? তাহলে এবার দেখো, এটা তো হয়ে গেল। তাহলে এবার আমরা হৃৎপিণ্ডের গঠন আর সঞ্চালনটা নিয়ে একটু জানবো, যে হৃৎপিণ্ডের গঠনে কি হয়। এটা নিয়েও আমি অনেক ক্লাস নিয়েছি, তোমাদের কার্ডিয়াক চক্রের তোমাদের ক্লাস ছিল, তাই না? আমি অনেক একদম শুরুতে আমি তোমাদের কার্ডিয়াক চক্র নিয়ে, অনেকে করেছো হয়তো, এখানে অনেকে থাকতে পারো যারা আমার কার্ডিয়াক চক্রের। দেখি বলো তো কারা কারা কার্ডিয়াক চক্রের ক্লাসটা করেছিল একদম শুরুতে? ভাইয়ার প্রথম ক্লাস ছিল, প্রথম লাইভ ক্লাস ছিল ভাইয়ার কার্ডিয়াক চক্র। দেখি তো বলো তো কারা কারা করেছিল সেই ক্লাসটা, দেখি এখানে ওরা আসো কিনা।
আচ্ছা, তো এখন হৃৎপিণ্ডের গঠন, তো হৃৎপিণ্ডের গঠনের জন্য আমাদেরকে জানতে হবে যে এই প্রশ্নটা গ এবং ঘ দুই জায়গাতেই এটা খুবই গুরুত্বপূর্ণ গঠনটা। তো গঠনের আঁকানোটা ভালো করে শিখবা। আমি এখন এখানে এত সুন্দর করে আঁকতেছি না, কারণ আঁকতে গেলে এখানে অনেক টাইম নেবে। তো আমি তোমাদেরকে গঠনটা বুঝাই দিচ্ছি যে আসলে কি হয়, আবার একবার রিভিশনটা করাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এইখানে তোমার কি আসবে, মনে করো এইটা হচ্ছে ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, চারটা প্রকোষ্ঠ। এইদিকে কি থাকবে, কপাটিকা আছে, ট্রাইকাসপিড কপাটিকা, এইদিকে আছে ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, আর এইদিকে আছে তোমার বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে? এইদিকে হচ্ছে ট্রাইকাসপিড, এদিকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আচ্ছা, এরপরে দেখো এখানে কি হবে, ডান অলিন্দে কি প্রবেশ করে। এবার আমরা এগুলা জানবো যে ডান অলিন্দে কি প্রবেশ করে। উপর থেকে আসে সুপেরিয়র ভেনা কাভা। কি আসবে, সুপেরিয়র ভেনা কাভা, উপর থেকে। এই যে তোমার দেহের উপর থেকে যত শিরাযুক্ত রক্ত, মানে শিরাগুলো মানে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এগুলো সব মাথার উপর থেকে ঘাড়ের এদিক থেকে কোথায় আসবে, সুপেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। ক্লিয়ার? নিচ থেকে এই যে আমাদের পা, উদর, এগুলো থেকে কে প্রবেশ করবে, ইনফেরিয়র ভেনা কাভা। কারা কে প্রবেশ করবে নিচ থেকে, ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে? ইনফেরিয়র ভেনা কাভা এখানে প্রবেশ করবে। আচ্ছা, এরপরে কি প্রবেশ করবে, আরেকটা জিনিস এখানে প্রবেশ করবে, সেটা হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস কোথা থেকে আসে, দেখো তুমি তো বললা, আমি কি বললাম যে হৃৎপিণ্ডের উপর থেকে আসবে, হৃৎপিণ্ডের নিচ থেকে আসবে, কিন্তু হৃৎপিণ্ডের নিজের পেশির যে একটা রক্ত, এখানে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে, মানে হৃৎ পেশি, এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথা দিয়ে আসবে, এটা আসবে হচ্ছে এই করোনারি সাইনাস দিয়ে। এটা আসবে কোথা দিয়ে, করোনারি সাইনাস দিয়ে। তাহলে দেখো আমরা কি কি জিনিস জানলাম, আমরা কিন্তু তিনটা জিনিস, সুপেরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, ইনফেরিয়র ভেনা কাভা। তো সুপেরিয়র ভেনা কাভাটা কি, সুপেরিয়র ভেনা কাভা দিয়ে উপর থেকে আসবে, মাথা, ঘাড়, হাত, এগুলো থেকে সুপেরিয়র ভেনা কাভা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসবে। নিচ থেকে মানে পা, উদর, এগুলো থেকে নিচ থেকে, ইনফেরিয়র শব্দটার অর্থ কি, ইনফেরিয়র শব্দটার অর্থই হচ্ছে নিচে। তাহলে নিচ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কে নিয়ে আসবে, এই ইনফেরিয়র ভেনা কাভা নিয়ে আসবে। আর এইদিকে হচ্ছে যে করোনারি সাইনাস, হৃৎপেশি থেকে নিয়ে আসবে, আনলো, এনে এখানে দিবে। ডান অলিন্দে এখন কোন ধরনের রক্ত, ডান অলিন্দে এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এরপরে কোথায় আসবে, এই ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে এটা আসবে কোথায়, ডান নিলয়। কোথায় আসবে, ডান নিলয়। এই ডান নিলয় থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এই যে উপরে উঠবে। উপরে যে উঠবে, উপরে কাকে দিয়ে উঠবে, ও উঠবে হচ্ছে পালমোনারি ধমনী দিয়ে। কি দিয়ে উঠবে, পালমোনারি ধমনী দিয়ে উঠবে, ঠিক আছে? এই যে ডান নিলয় থেকে পালমোনারি ধমনী দিয়ে এই যে রক্তটা উপরে উঠবে, উপরে উঠেও কোথায় চলে যাবে, দুইটা ভাগ হবে, দুইটা ভাগ হয়ে এই যে মনে করো এখানে এই পালমোনারি ধমনীটা এখানে এসে দুইটা ভাগ হবে, এরকম দুইটা ভাগ হবে। একটা যাবে ডান ফুসফুসে আর একটা যাবে বাম ফুসফুসে, দুই ফুসফুসে গেল। ফুসফুসে গিয়ে এখানে কি হবে, এই চক্রগুলা কিন্তু এইচএসসিতে তুমি লিখেই রাখতে পারো যে 3 স্টার একটা টপিক, যে কোনো বোর্ডে, এখানে তো অনেক স্টুডেন্ট আসো, তো যে কোনো বোর্ডের একটা কমন ব্যাপার হচ্ছে এই হৃৎপিণ্ডর গঠন, এদের সংবহন, এই জিনিসটা আসি ঘুরায় ফিরায় তোমাদের দিবেই, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখান থেকে কি হলো, এটা যাবে ফুসফুসে মানে আমাদের লাংস, ফুসফুসে যাবে। ফুসফুসে গিয়ে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মানে কার্বন ডাই অক্সাইডটাকে বাইরে বের করে দিবে, অক্সিজেনটাকে নিবে, নিয়ে এই লাংস থেকে এটা কোথায় চলে আসবে, বাম অলিন্দে চলে আসবে। কি দিয়ে আসবে, এই যে অক্সিজেনটা ঢুকলো, এই অক্সিজেন মানে
ফুসফুস থেকে অক্সিজেনটা নিল, কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দিচ্ছে। তাহলে এই যে অক্সিজেন নিয়ে যে আসলো এইখানে, এই জিনিসটাতে দেখো এখানে কে নিয়ে আসবে? ওকে নিয়ে আসবে হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা কয়টা শিরা আছে? কয়টা শিরা? টোটাল 4টা পালমোনারি শিরা, প্রতিটা ফুসফুস থেকে 2টা করে, এখান থেকে 2টা, বাম ফুসফুস থেকে 2টা এসে টোটাল 4টা পালমোনারি শিরা এই বাম অলিন্দে প্রবেশ করবে, এখানে প্রবেশ করবে। ঠিক আছে, অক্সিজেন যুক্ত রক্ত। কোন ধরনের রক্ত? এখানে এখন অক্সিজেন যুক্ত রক্ত, ওই যে ফুসফুস থেকে আসছে এই অক্সিজেন যুক্ত রক্ত। এরপরে কি হবে? বাইকাসপিড কপাটিকা, এই যে বাম অলিন্দ আর বাম নিলয়ের মধ্যে যে বাইকাসপিড কপাটিকা, সেটা দিয়ে চলে আসবে, এখানে আসবে। এসে ও কি করবে? এখানে এই যে বাম নিলয়ে আসলো, এই যে বাম নিলয়ে এসে গেল। বাম নিলয়ে যখন সে আসলো, এই যে বাম অলিন্দ থেকে সে বাম নিলয়ে এখানে প্রবেশ করলো। এবার বাম নিলয় থেকে বের হবে কি দিয়ে? ইম্পর্টেন্ট, এই বাম নিলয় থেকে বের হবে হচ্ছে সে এই যে উপর দিয়ে, এইখান থেকে একটা জিনিস উঠে, এরকম মনে করো, এইখানে আমি একটু দেখাই, এই যে উপর দিয়ে এই লাল কালারটা, এটাকে আমরা কি বলি? এই যে নিচ থেকে বাম নিলয় থেকে উপরে উঠতেছে, এটাকে আমরা বলি অ্যাওর্টা। এটাকে কি বলবো? অ্যাওর্টা। তাহলে এই অ্যাওর্টা দিয়ে বাম নিলয় থেকে এটা কি হচ্ছে? উপরে উঠতেছে। বুঝা গেল? অ্যাওর্টা দিয়ে বাম নিলয় থেকে উপরে উঠতেছে। কোন ধরনের রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। এই অ্যাওর্টা দিয়ে উঠে এটা কি হবে? এটা সারা দেহে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে সারা দেহে ছড়ায় যাবে। বুঝছো? সারা দেহে ছড়ায় যাবে। এবার সারা দেহে তোমার অক্সিজেন যুক্ত রক্তটা নিয়ে যাবে, অক্সিজেন যাবে সারা দেহে, অক্সিজেন যাবে। এই অক্সিজেনটা কোথায় যাবে? এরপরে কোষে যাবে, তোমার দেহের কোষগুলাতে যাবে, রাইট? কোষে গিয়ে কি হবে? অক্সিজেনটা, খেয়াল করো এই জায়গাটাই কিন্তু আমাদের অনেক মানে আমরা পুরো জিনিসটা ক্যাপচার করতে পারবো। এই যে অক্সিজেনটা নিয়ে গেল অ্যাওর্টার মাধ্যমে শাখা প্রশাখা হয়ে সারা দেহের কোষে চলে গেল। কোষে গিয়ে কি হবে? এই অক্সিজেনটা গ্লুকোজ আর গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে। গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়াকে আমরা কি বলি? শ্বসন বলি, তাই না? কি হবে এরপরে? এরপরে এখানে শক্তি তৈরি হবে, যেই শক্তি আমি তুমি ব্যবহার করতেছি বিভিন্ন কাজ করার জন্য, আমাদের দৈনন্দিন কাজ করার জন্য এই শক্তিটাকে আমরা ব্যবহার করতেছি, রাইট? আর কি করতেছি? আর কি তৈরি হচ্ছে এখানে? কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। কারণ গ্লুকোজ প্লাস অক্সিজেন মিলে কি হয়? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস শক্তি। তো আমার শক্তি হইলো, পানিও হইলো, কার্বন ডাই অক্সাইড হয়েছে। এই কার্বন ডাই অক্সাইডটা কি হবে? এই কার্বন ডাই অক্সাইডটা বিভিন্ন শিরার মাধ্যমে শিরাতে প্রবেশ করবে, কোষ থেকে শিরাতে চলে আসবে। এই শিরাগুলো দিয়ে আবার এই যে সুপেরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, এইগুলোর মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আবার কোথায় চলে আসবে? ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে ডান নিলয়, আবার এই প্রক্রিয়াটা চলতে থাকবে। বলো সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা? ভাইয়াকে কমেন্টে জানাও যে ভাইয়া আমরা এই জিনিসটা বুঝতে পারছি। দেখি বলো সবাই বুঝতে পারছো কিনা দেখি। এই গঠনগুলো ভাইয়া কনসেপ্ট না বুঝলে আসলে একদম ডিফিকাল্ট হয়ে যায় সবকিছু আমাদের। এই সবাই বলো। 687 জন আছো, এত কম কেন? আরো বেশি। CO2 এর রক্তটা প্রথমে কোথা থেকে আসবে? ওই যে কোষ থেকে, কোষ থেকে আসতেছে, কোষ থেকেই কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোষ থেকেই আসে। ওকে সবাই বলতেছো বুঝতে পারছো, ক্লিয়ার। এটা তো আমি 2বার অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, ঠিক আছে, যে 2বার তোমাদেরকে শিখাই দিলাম। ওকে ভেরি গুড। তাহলে এই হৃৎপিণ্ডের গঠন হয়ে গেল, গঠন শিখলা, হৃৎপিণ্ডের এই যে সঞ্চালনটা শিখলা, এইগুলা জানলে ভাইয়া তোমার কাজ হয়ে গেছে, তোমার কাজ হয়ে গেছে। এরপর আসো ব্যারো রিসেপ্টর প্রক্রিয়াটা শিখতে হবে। ব্যারো রিসেপ্টর প্রক্রিয়াটা কিরকম দেখো। তাহলে আমাদের 2 নাম্বার এগুলা শেষ, হৃৎপিণ্ডের সঞ্চালন, এগুলা ভালো করে শিখবা, ভেরি ইম্পর্টেন্ট। এটা যে কোনো বোর্ডের জন্য একটা কমন প্রশ্ন, ঠিক আছে, হৃৎপিণ্ডের এই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা ব্লাড, শোনো শোনো,
তোমাদের হঠাৎ করে যদি এরকম ব্লার হয়, এটা নিয়ে তোমরা প্যানিকড হও না, আবার ক্লিয়ার হয়ে যাবে, তখন সবই তুলতে পারবা। ভাইয়ার কথাটার পিছনে ফোকাস দাও, মেইনলি কথাটা যে ভাইয়া কি বলতেছেন এগুলোর পিছনে। ব্লার হলে বলা লাগবে না, আমরা বুঝে নিব, আর এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, আবার ঠিক হবে, এটা অটোমেটিক ঠিক হবে। এখন দেখো আমরা যেটা শিখবো ব্যারো রিসেপ্টর প্রক্রিয়া। তোমরা যদি ভাইয়ার কথা শোনো, ভাইয়া তো ইয়ে করে বলি, মানে আমার কথা এমন আগে হয়তো যে মানে আমি যদি খালি গলাতেও বলি আমার নাকি মাইক লাগতো না, আমার ব্যাপারটা এমন ছিল, বুঝছো? আমি যখন কলেজে ছিলাম, মানে আমার যখন ক্যাডেট কলেজে ছিলাম, আমি তো ক্যাডেট কলেজে পড়াশোনা করছি, তো আমি যখন ক্যাডেট কলেজে ছিলাম তখন মানে এমন হয়তো যে আমি যদি কথা বলতাম, মানে আমাকে স্যার ম্যাডামরা অনেক সময় দুষ্টামি করে বলতো যে হৃদয় তোমার কি মাইক লাগবে, তুমি যে স্টেজে বক্তৃতা দিতে উঠবা তোমার কি মাইক লাগবে, মাইক ছাড়াই তো তোমার পুরো অডিটোরিয়াম শুনবে। তো আমার কথার স্পিচটা ওইরকম ছিল, বুঝতে পারছো, যে অনেক লাউড ছিল অনেক আগে থেকে। এরপরে হচ্ছে মানে আমার একটা ফ্লুয়েন্সি থাকতো কথার মধ্যে, যে বলবো আমার কথাটা মানুষজন শুনবে, অটোমেটিক একটা কানে চলে যাবে, ঠিক আছে? এই জিনিসটা ছিল। তো তোমরা ভাইয়ের কথাটা শুনো, কথা শুনলেই ভাইয়ের জাস্ট কথা শুনলেই পড়া ঢুকে যাবে, এমনভাবেই কথা বলবো, ওকে? এখন তো ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখো ব্যারো রিসেপ্টর প্রক্রিয়াটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এই ব্যারো রিসেপ্টর জিনিসটা কি? ব্যারো রিসেপ্টর জিনিসটা হচ্ছে যে তোমার চাপ সংবেদী, মানে হচ্ছে দেখো একটু আমরা এটা একটু বুঝে আমরা এগুলো শিখবো, ঠিক আছে? ব্যারো রিসেপ্টর টপিকটা অনেক সময় একটু কঠিন, বাট যদি তোমাদের একটু কঠিন প্রশ্ন আসে এটা চলে আসতে পারে। তো দেখো এখানে কি ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে চাপ সংগ্রাহক। মনে করো তোমার রক্তচাপ বেড়ে গেছে, তখন কি হবে? এই রক্তচাপ বেড়ে গেলে রক্তচাপটাকে কমাতে হবে, তো ব্যারো রিসেপ্টর ওই কমানোর কাজটা করে থাকে, ঠিক আছে? ব্যারো রিসেপ্টর কি করে? ওই যে চাপটা বেড়ে গেছে এটাকে কমাইতে হবে, বা কমে গেলে বাড়াইতে হবে। এখন রক্তচাপ কমে গেলেও তোমার জন্য ক্ষতিকর, বেড়ে গেলেও তোমার জন্য ক্ষতিকর, তাই আমাদের তো এটা নিয়ন্ত্রণ করতে হবে। এ কারণে এই ব্যারো রিসেপ্টর গুলো আমাদের দেহে থাকে। এগুলো কি আসলে কি দিয়ে তৈরি? এরা তৈরি হচ্ছে কিছু নিউরন দিয়ে। কি দিয়ে? নিউরন দিয়ে। এগুলো মনে রাখবা। আমরা অনেক সময় এই জিনিসগুলো নিয়ে মানে চিন্তাও করি না যে আরে ব্যারো রিসেপ্টর কি, এটা কি জিনিস, কি থাকে এখানে। তুমি যদি নাই জানো যে ব্যারো রিসেপ্টরে কি থাকে, কি শিখলা? ব্যারো রিসেপ্টরে মূলত নিউরন থাকে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? নিউরন থাকে, যে নিউরনগুলা উদ্দীপনাটা গ্রহণ করে। এই উদ্দীপনাটা গ্রহণ করে ওরা কোথায় পাঠায়? মস্তিষ্কে পাঠায়, বিভিন্ন সিগন্যালের মাধ্যমে তোমার রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে ব্যাপার। এখন দেখো এই যে ব্যারো রিসেপ্টর, এর মধ্যে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর আছে একটা, উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর। এখন এই উচ্চ ব্যারো রিসেপ্টরটা কিভাবে কাজ করে? এটা কিভাবে কাজ করে দেখো, ওর মেকানিজম, প্রক্রিয়াটা কি? যখন রক্তচাপ বেড়ে যায়, ঠিক আছে? বা আচ্ছা, এখানে আমি ধরে নিলাম যে রক্তচাপ কমে গেছে, এটাকে বাড়াইতে হবে। তোমার রক্তচাপ কমে গেছে, এটাকে বাড়াইতে হবে। কি হবে তখন? রক্তচাপ কমে গেলে এই সিগন্যালটা তোমার ব্যারো রিসেপ্টর থেকে মস্তিষ্কে নিয়ে যাবে। কোথায়? তোমার ব্রেইনে নিয়ে যাবে। রক্তচাপ কমে গেছে, এটা ব্যারো রিসেপ্টর গ্রহণ করবে সিগন্যালটা যে কমে গেছে, ব্রেইনে পাঠাবে। কার মাধ্যমে পাঠাবে? ব্রেইনে। কার মাধ্যমে পাঠাবে? এটা পাঠাবে হচ্ছে দুইটা স্নায়ু আছে, গ্লসোফ্যারিঞ্জিয়াল, নামগুলো মনে রাখবা। হ্যাঁ, গ্লসোফ্যারিঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখো রক্তচাপ কমে গেলে ব্যারো রিসেপ্টর থেকে এটা কি হয়েছে? ব্রেইনে সিগন্যালটা যাচ্ছে। কার মাধ্যমে? গ্লসোফ্যারিঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ুটা ওদেরকে নিয়ে যাচ্ছে, ব্রেইনে নিয়ে যাচ্ছে। এখন ব্রেইনে নেওয়ার পরে কি হবে? ব্রেইনে নিয়ে গেল, ব্রেইনে কি হবে? ব্রেইনে দুইটা কেন্দ্র আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই যে সিম্প্যাথেটিক কেন্দ্র, এই সিম্প্যাথেটিক, নামগুলো মনে রাখবা। হ্যাঁ,
এই সিম্প্যাথেটিক কেন্দ্র এটা উদ্দীপিত হয়। যখনই সিগন্যাল নিয়ে যায়, এই যে এই স্নায়ুগুলো যখন সিগন্যাল নিয়ে যায় যে রক্তচাপ তো কমে গেছে বডিতে, তখনই সাথে সাথে ব্রেইনের সিম্প্যাথেটিক কেন্দ্রটা উদ্দীপ্ত হয়। এই কেন্দ্রটা উদ্দীপ্ত হয়। এখন সিম্প্যাথেটিক কেন্দ্র তো আবার ও তো একটু মানে কি বলবো, একটু রাগী মানুষ, ও সব কাজ করবে, তাড়াতাড়ি কাজ করে ফেলতে পারবে, মানে ওর খুব দ্রুত সব কিছু করবে। হ্যাঁ, এখন ও কি করবে, ও সিগন্যাল পাঠাবে। কোথায় সিগন্যাল পাঠাবে? ও সিগন্যাল পাঠায় হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডের সংকোচনটাকে ও বাড়ায় দিবে। খেয়াল করো, ও কি করবে? হৃৎপিণ্ডের সংকোচনটাকে ও বাড়ায় দিচ্ছে। ও সিগন্যাল দিচ্ছে, সিম্প্যাথেটিক স্নায়ু সিগন্যাল দিচ্ছে হৃৎপিণ্ডকে যে তোমার সংকোচন এখন বাড়াও, বেশি বেশি করো। তো হৃৎপিণ্ড সংকোচন হলে কি হবে? বেশি জোরে জোরে রক্ত প্রবাহিত হবে, রক্তগুলা জোরে জোরে বের হবে, তাহলে রক্তচাপটা বেড়ে যাবে কিনা? বলো, লজিক কিনা? জিনিসটা বলো দেখি। রক্তচাপ বেড়ে গেলে মানে এই যে দেখো, হৃৎপিণ্ডের সংকোচন বেড়ে গেলে রক্তচাপ বাড়বে কিনা? তোমরাই বলো। রক্তচাপ বাড়বে? বলো দেখি, তোমাদের মাথায় কি বলে? বলো তো, সবার কমেন্ট চাই। ওকে, রক্তচাপ বাড়বে, অনেকে কমেন্ট করতেছো জি ভাইয়া হ্যাঁ বাড়বে এরকম। ওকে, গুড, ভেরি গুড। তাহলে তোমরা বুঝে ফেলছো রক্তচাপ বাড়বে। তাহলে দেখো, ব্যারো রিসেপ্টর থেকে কিভাবে নিয়ন্ত্রণ করলো দেখছো? রক্তচাপ কমে গেছিল, শুরুতে রক্তচাপটা কমে গেছিল, এরপরে রক্তচাপটা আবার বেড়ে গেল। এটাই হচ্ছে ব্যারো রিসেপ্টরের মেকানিজম। ভালো করে এই মেকানিজমগুলা, এই যে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, এই মেকানিজমগুলো একদম ভালো করে শিখে ফেলবা। এই যে এটা তুলে ফেলো, সবাই তুলে ফেলো, এটা সুন্দর করে এটা তুলে ফেলো, এটা সবাই তুলে ফেলো দেখি। সবাই এটা তুলছো কিনা বলো তো, যে জি ভাইয়া তুলছি, বলো সবাই তুলছো কিনা দেখি তোমাদের কমেন্ট, সবার তোলা হয়েছে কিনা। সবাই এটা তুলো, কারণ আমাদের এই জিনিসগুলো কিন্তু বইয়ে ডিটেলসে থাকে না, তো আমরা তখন পড়াটা আমাদের হয়তো কমপ্লিট হয় না, বা আমাদের ভালোভাবে পড়াটা হয় না। ঠিক আছে, ওকে, ওকে, গুড। আচ্ছা, সবাই তুলছে, সবাই তো অনেক ভালো বাচ্চা, সবাই অনেক ভালো বাচ্চা, ভালো মানুষ, সবাই তুলে ফেলছে, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটা তাহলে আমরা এখানে ব্যারো রিসেপ্টরের প্রক্রিয়াটা শিখলাম। এরপরে জানবো আমরা হার্ট অ্যাটাক নিয়ে। ঠিক আছে, তো এরপরে আমাদের যে টপিকটা, যে হার্ট অ্যাটাকটা কি হয়? হার্ট অ্যাটাকে এগুলা কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিকের, আসলে এখন যদি একটা টপিক নিয়ে বলতে যাই তাহলে আমার মনে করো যে জাস্ট এই হৃৎপিণ্ডের গঠন আর ব্যারো রিসেপ্টর নিয়ে আমার 2 ঘন্টা চলে যাবে। এগুলো এত কনসেপ্ট। তো আমি এখন তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যে আসলে তোমরা কি কি পড়বা, প্রত্যেকটা টপিকের টাচ করে যাচ্ছি যে ওই টপিকটার কি কি আসতে পারে বা কিভাবে তোমরা ওইটা শিখতে পারো। তো এখানে দেখো, এরপর আমাদের যেটা, যে হার্ট অ্যাটাক ও পেসমেকার। এখন হার্ট অ্যাটাক ও পেসমেকার থেকে কি পড়বা? হার্ট অ্যাটাকের মনে করো এটা আমি কেন দিছি ভাইয়া, আপনার তো ওইখানে অ্যানজাইনা ছিল, হার্ট ফেলিওর ছিল, তারপরে আরও অনেক রোগ ছিল, আপনি কেন এইটা দিলেন? হার্ট অ্যাটাকটা কমন কেন হয়? হার্ট অ্যাটাক কেন হয়? খুবই নর্মাল। এগুলা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তো অনেক সময় এগুলা দেখা যায় ঘ নাম্বারের প্রশ্ন চলে আসে যে হার্ট অ্যাটাক কিভাবে, মানে উদ্দীপকের ওই লোকটার কোন রোগটা হয়েছে, এবং বুঝাই যাচ্ছে যে ওটা হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে হার্ট অ্যাটাকে তখন বলবে যে লক্ষণ কি, ওর কি কি প্রতিকার, কিভাবে তুমি এই রোগটাকে প্রতিরোধ করতে পারো, এভাবে কিন্তু তোমাকে প্রশ্ন আসতে পারে। এখন তুমি যেটা করবা যে হার্ট অ্যাটাক, আচ্ছা ঠিক আছে, তো হার্ট অ্যাটাক কেন হয়, কেন হয় এটার কারণগুলা কি কি, একটু আমরা যদি কারণগুলা দেখি।
কারণগুলা থেকে আসলে কেন হার্ট অ্যাটাক হইলে তোমার সমস্যাটা কি হবে, হার্টের কি সমস্যা হবে? মনে করো হার্টের এটা একটা ধমনী, এটা কি হার্টের যে হৃৎপিণ্ডের ভিতরের মানে হৃৎপিণ্ডের যে পেশি, এই পেশির এখানের একটা ধমনী হচ্ছে এটা। এখন এই ধমনীতে যদি একটা এখান দিয়ে রক্ত প্রবাহিত হয়, এখানে যদি একটা ব্লক হয়ে যায়, চিন্তা করো এই জায়গাটা ব্লক, যেতে পারতেছে না, রক্তটা এদিকে যেতে পারতেছে না, ঠিক আছে, এদিক দিয়ে যেতে পারছে না। তাহলে তোমার এই পাশের হৃৎপেশির এই পাশের অংশগুলা ওরা কি কোনো অক্সিজেন পাবে? চিন্তা করো, তোমার এখানে ধমনীটা ব্লক হয়ে গেছে, তো এখান থেকে এই যে অক্সিজেনযুক্ত রক্ত, এই অক্সিজেনযুক্ত রক্ত কি এইদিকে যাইতে পারবে? পারতেছে না তো যাইতে। তাহলে এই পাশের যে কোষগুলা, হৃৎপেশির যে কোষগুলা যেগুলো এখানে আছে, এরা কি কোনো অক্সিজেন পাবে? পাবে না, নো অক্সিজেন। তো একটা টাইমে কি হবে, এই কোষগুলা মারা যাবে, কারণ অক্সিজেন না পেলে আমি বাঁচি না, তুমি বাঁচো না, কোষ বাঁচবে? বাঁচবে, কোষ মারা যাবে। এই ঘটনাটাকেই আমরা বলি হচ্ছে হার্ট অ্যাটাক, এই যে রক্ত প্রবাহিত হতে পারে না। এখন কেন এমনটা হয়, কেন ব্লকটা হয়, কাদের ব্লকটা হইতে পারে? আচ্ছা, এইটার পিছনে কিছু রিজন আছে, কিছু কমন ব্যাপার। একটা হচ্ছে যে তোমার ফ্যামিলি হিস্ট্রি, মানে তোমার পিতৃ, তোমার বাবা বা দাদার, তাদের যদি হার্ট অ্যাটাকের একটা লক্ষণ থাকে বা হয়ে থাকে, তাহলে তুমিও ধরে নিতে পারো যে তোমারও একটা চান্স আছে। তাহলে ফার্স্ট ব্যাপারটা কি, ফ্যামিলি হিস্ট্রি, মানে হইতে পারে, হবেই এমন না, হইতে পারে, ঠিক আছে, ফ্যামিলি হিস্ট্রি এখান থেকে হতে পারে, মানে তোমার বাবা দাদার কারো ছিল, তোমারও হার্ট অ্যাটাকের একটা লক্ষণ দেখা দিতে পারে। দ্বিতীয় কারণ, মানে আমরা এখন কি পড়তেছি, একটু কারণগুলা নিয়ে জানতেছি। কারণ হচ্ছে ধূমপান। তুমি প্রচুর ধূমপান করো, হ্যাঁ, তাহলে কি হবে, এই ধূমপানের ভিতরে অনেক কেমিক্যাল থাকে যেগুলো কি করে, এই জমাট বাঁধায় ফেলে, এই যে এখানে চর্বি জমাট বাঁধায় ফেলে, তো এটাও তোমার জন্য ক্ষতিকর। 3 নম্বর, খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যের যে অভ্যাসটা, হ্যাঁ, এই খাদ্যের অভ্যাসটা আমাদেরকে দেখা যায় যে হার্ট অ্যাটাকে, বর্তমানে হার্ট অ্যাটাক এত বেশি হয় কেন? আমরা কি খাই বলো তো? আমাদের ফেভারিট খাবার কি? হ্যাঁ, সব তেলের ভাজা পোড়া, তাই না? তুমি খাবা তেলের ভাজা পোড়া জিনিস, আর তোমার ভিতরে হার্ট অ্যাটাক, হার্ট একদম তোমার কি বলবো, লাল থাকবে, টকটকে লাল থাকবে। তুমি আশা করলে হবে? এটা হবে না। তোমার হার্ট একদম সুস্থ থাকবে, কোনো সমস্যা নাই, হবে? তুমি খাচ্ছ ওইদিকে তেল, তুমি খাচ্ছ ওইদিকে চটপটি, ফুচকা, তারপরে তেলের আরো তোমার বাসার বিভিন্ন আইটেম খাচ্ছ, বিভিন্ন ফাস্ট ফুড খাচ্ছ, যারা অনেকে আছে বার্গার, স্যান্ডউইচ এইসব খায়, ক্রিম বাটার খেয়ে তোমার অবস্থা তুমি খারাপ বানায় ফেলতেছো। তাহলে কি হবে বলো তো দেখি, কার ফেভারিট খাবার কি? ওই যে বিরিয়ানি, একজন লিখছে যে ভাইয়া আমার তো বিরিয়ানি পছন্দ। তো এখন বলো, এই যে আমরা যদি কন্টিনিউয়াসলি, হ্যাঁ একটু তো খাওয়া লাগবে, কিন্তু আমরা যদি এখন এটা বেশি পরিমাণে খাই, তাহলে তোমার কি হবে? তুমি যদি এটা বেশি পরিমাণে খাও, তোমার কি হবে বলো তো? তোমার এখানে বাসা বাঁধবে, চর্বি বাসা বাঁধবে। ওই যে কোকিল যেমন বিভিন্ন গাছে গিয়ে এরকম বাসা বাঁধে না, তো তোমারও এরকম বাসা বাঁধবে, বুঝতে পারছো? তোমারও এরকম বাসা বাঁধবে, চর্বিগুলা গিয়ে তোমার দেহে বাসা বাঁধবে। তো এটা করা যাবে না, হ্যাঁ। তো ওই যে অনেকে লিখতেছে চকোলেট, ফুচকা, হ্যাঁ, বিরিয়ানি, চিকেন, এইগুলা। এটা একজন লিখছে আপনি তো আরো বেশি খান। আসলে বলতে পারো ঠিক, তবে আমি চেষ্টা করি, মানে মনে করো মাসে 1-2 বার বা 2-3 বার এরকম না, আবার প্রতিনিয়ত আমি নেই না। যেমন আমাকে অনেকে খেয়াল করতে পারো যে ফেসবুকে অনেকে হয়তো ফলো রাখো বা দেখছো যে আমি অনেক জায়গায় খাই, কিন্তু জিনিসটা হচ্ছে এটা আমি মাসে 1-2 বার, 2 বার 3 বার এরকম করি, প্রতিদিন খাই না। প্রতিদিন কেউ আমাকে দেখছো খাইতে বা আমি ফেসবুকে দেখাই না, আসলে প্রতিদিন খাই না, আমি একটা কন্ট্রোল রাখি। তাও তবু এইটাও সামনে কমাই দিব। তবে আলহামদুলিল্লাহ এই খাদ্যাভ্যাসটা একটু কমাইতে হবে, এত করি না, কিন্তু ধূমপান আমার নাই, ফ্যামিলি হিস্ট্রি নেই, সো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি অনেক সময় স্টুডেন্ট লেভেলেও দেখছি অনেকে ধূমপান করে,
হ্যাঁ, ইন্টারের স্টুডেন্ট, এখন তো আজকালকার যে জমানা 9-10-এর স্টুডেন্ট মানে ছেলেরাও অনেক সময় দেখি ধূমপান করে। তো আমি এটাকে সত্যি অনেক বেশি ডিসলাইক করি। আমি পার্সোনালি আমার এটা একদমই পছন্দ না যে এই বয়সে তুমি কেন এটা করবা, মানে তোমার কি দরকার, কি এমন দরকার হয়ে গেছে তোমার লাইফে যে তোমার ওইটা নিতে হবে, ধূমপান করতে হবে। সো এটা খুবই খারাপ দিক। মানে দেখো, একটা ধূমপান জিনিস তোমার পকেট ফাঁকা করে দিতে পারে, তুমি এটার জন্য ডিপ্রেস থাকতে পারো যে তোমার কাছে আজকে সিগারেট নাই, তুমি হতাশ। এটা হয় কিন্তু, যারা সিগারেট নেয় তারা একদিন সিগারেট না পেলে হতাশ হয়ে যায়, ঠিক আছে? তো তুমি এগুলার কারণে একটা জিনিস, এরপরে দেখা যাবে এটা তো তোমার কারণে তোমার স্বাস্থ্যের অবনতি করাবে, তোমার দেখা যাবে যে অন্যান্য কাজের একটা অবনতি। মানুষ তোমাকে, একটা মানুষের সাথে কথা বলতে গেলে যখন তোমার মুখ থেকে একটা ধূমপানের গন্ধ মানে স্মেলটা আসবে, তখনও মানুষের দেখা যাবে যে তোমার প্রতি না মানে কথা বলতে তোমার সাথে খুব একটা স্বস্তি বোধ করতেছে না। তাহলে এই যে জিনিসগুলা, এইটা করে কী লাভ, বুঝতে পারছো? তো আলটিমেটলি দিন শেষে আমরা আমাদের নিজেদের ক্ষতি করতেছি, তাই না? আচ্ছা, তো যাই হোক, তো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি কারণ। আর প্রতিরোধ কিভাবে করব? প্রতিরোধ করার জিনিস হচ্ছে এই যেগুলো বাদ দিতে হবে, মানে ধূমপান বাদ দিতে হবে, খাদ্যাভ্যাস বাদ দিতে হবে, রেগুলার একটু এক্সারসাইজ রাখতে হবে। মানে ঘুমাইলা খাইলা আর এমনি বসে আসো, হ্যাঁ, মাঝে মধ্যে ভাইয়ার মতো একটু দাঁড়ায় যে একটু ঘাম ঝরাবা, তাহলে দেখবা ক্যালোরি বার্ন হবে, ভিতরের ক্যালোরি বার্ন হবে। আমি তো অনেক সময় অনলাইন ক্লাস নেই বা অনেক জায়গায় বিভিন্ন, তো দেখা যায় যে তোমার ওইখানে অনলাইন ক্লাস নেওয়ার সময় আমার মানে দেখা যায় যে আমি একটু বসেই থাকি, চেয়ারে বসে থাকি, বা যখন আমরা পড়াশোনা করি চেয়ারেই বসে আছি। সো এই যে বসে থাকা, মানে চেয়ারের মধ্যে বসে, দেখা যায় যে একটা টাইমে তোমার খুব একটা মানে বডির ভিতরে যে ক্যালোরি এগুলো বার্ন হয় না খুব একটা। তো এই যে মনে করো আজকে আবার তোমাদের সামনে ক্লাস নিতেছি, এমনি গরম, আবার এই যে চারপাশে এত লাইট ফ্যান আসছে, তাও ফ্যান লাগায় রাখছে, তাও মানে একটা গরম কাজ করতেছে। তো এইখানে আমার কি হচ্ছে? আমার কিন্তু আলটিমেটলি ক্যালোরি বার্ন হচ্ছে, আমার উপকার হচ্ছে, বুঝতে পারছো? আমার কিন্তু উপকার হচ্ছে যে আমার ক্যালোরি বার্ন হচ্ছে, আমার এটা হচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আবার একটু পড়াশোনায় ব্যাক করি। অনেকক্ষণ অন্য কথা বললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো হচ্ছে যে আমরা হার্ট অ্যাটাক পড়লাম, কিন্তু এই হার্ট অ্যাটাকের পরে আরেকটা যে টপিক, সেটা হচ্ছে পেসমেকার। এই পেসমেকারটা আমাদের কখন দরকার পড়বে? পেসমেকার দরকার হচ্ছে, মনে করো তোমার হৃৎপিণ্ডের সংকোচন ক্ষমতা নাই, হারাই ফেলছে, হৃৎপিণ্ডে যে সংকোচন, নিজে সংকোচন করার ক্ষমতা নাই, এখন তোমার পেসমেকার লাগবে। এই পেসমেকারের গঠনটা কিন্তু 3 নাম্বার, মানে গ নাম্বারের প্রশ্নে ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 নাম্বারের প্রশ্নে এই পেসমেকারের গঠনটা ইম্পর্টেন্ট। এখন পেসমেকারে কি থাকে ভাইয়া? পেসমেকারে কি থাকে, চলো তাহলে পেসমেকারটাও একটু শিখে নেই। হ্যাঁ, পেসমেকারটা হচ্ছে এরকম, দেখো এরকম একটা ব্যাটারির মতো এরকম একটা অংশ থাকবে, হ্যাঁ, এটার ভিতরে এইটার সাথে তোমার এরকম একটা তার থাকবে, তার দেখো এই ব্যাটারিটা এই যে এখানে ব্যাটারি, এই ব্যাটারিটা কিসের ব্যাটারি? লিথিয়াম। এই গঠনগুলা লিখলেই তোমার হয়ে যাবে, লিথিয়াম ব্যাটারি। কি এটা? ভিতরে লিথিয়াম ব্যাটারি থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইটার এখানে আরেকটা জেনারেটর থাকে, ভিতরে আরেকটা কি থাকে? জেনারেটর, যেটা থেকে উদ্দীপনাটা তৈরি হয়। মানে তোমার তো মনে করো তোমার হার্টের উদ্দীপনা তৈরি করার ক্ষমতা কমে গেছে, নাই হয়ে গেছে, তখন তোমাকে কৃত্রিমভাবে করতে হবে না, মানে একটা কৃত্রিম পেসমেকার এখানে মেশিন বসাইতে হবে, ওই মেশিনটা থেকে উদ্দীপনা আসবে, উদ্দীপনার কারণে তোমার হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হবে, রাইট? এখন এই জিনিসটা, এইটার গঠনই আমরা পড়তেছি, যে কৃত্রিম পেসমেকার, যেটা আমি মেশিনটা এখানে লাগাবো, এটা একটু এখানে চামড়ার নিচে এরকম লাগায় দেয়, এইটা যে লাগাবো, তো এখানে কি কি থাকবে? লিথিয়াম ব্যাটারি, ভিতরে একটা জেনারেটর থাকবে, জেনারেটর যেটা থেকে উদ্দীপনা তৈরি হবে, জেনারেটর থাকবে। এই যে তারগুলো থাকে, এই তারগুলোকে কি বলা হয়? এই যে তার, এই তারগুলোকে বলা হয় লিড। কি বলা হয়? পেসমেকারের এই তারগুলোকে বলা হয় লিড। আচ্ছা, এই যে লিড, এই তারের অগ্রপ্রান্তে কি থাকবে? এখানে একটা সেন্সর থাকে, এই যে এরকম একটা সেন্সর, যেটা উদ্দীপনাটা গিয়ে হৃৎপিণ্ডকে দেয়। এই যে নীল কালার করছি, দেখছো? এইটাকে কি বলে? এই সেন্সরটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোড।
তাহলে দেখো ভাইয়া আমরা কি কি শিখলাম। আমরা এই পুরো গঠনের মধ্যে আমরা পেসমেকারের গঠনে এখানে জানলাম যে ওর ভিতরে একটা লিথিয়াম ব্যাটারি থাকে, একটা জেনারেটর থাকে, জেনারেটরটাকেই লিথিয়াম ব্যাটারিটা জেনারেটরটাকে সাপ্লাই দেয় আর কি, বুঝতে পারছো, এনার্জি দেয়। আর এই জেনারেটরটা কি করে, উদ্দীপনা তৈরি করবে। জেনারেটর উদ্দীপনা তৈরি করে এই তারের মাধ্যমে পাস করে। এই তারটাকে কি বলি আমরা, তারটাকে বলি লিড বলি। আচ্ছা, এই তারের একদম অগ্রপ্রান্তে একটা সেন্সর থাকে যেটা কিনা মানে হৃৎপিণ্ডের সাথে কানেক্টেড থাকে, ওইটাকে বলি আমরা ইলেকট্রোড। তাহলে গঠনটা কি ক্লিয়ার? এই যে পেসমেকারের এই গঠনটা যদি তুমি পারো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে গেছে, এখানে কাজ তুমি পারবা, বুঝছো, এটা তুমি ইজিলি পারবা এই গঠন। তো এইটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু পেসমেকার জানলাম। আর পেসমেকারটা 3 রকমের আছে, এটাও তোমরা বইয়ে পাবা। কি কি? এক প্রকোষ্ঠ, 2 দ্বিপ্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে ত্রিপ্রকোষ্ঠ। পেসমেকার 3 রকমের আছে। এখন এক প্রকোষ্ঠটা কোথায় হয়, ডান অলিন্দ বা তোমার হচ্ছে যে ডান নিলয়ের যে কোনো একটাতে। এরপরে দ্বিপ্রকোষ্ঠ, এটা কোথায়, ডান নিলয় আর ডান অলিন্দে, এই 2 জায়গায় সাপ্লাই দিবে। আর এটা কোথায়, ডান অলিন্দ বা তোমার ডান নিলয়ের যে কোনো একটাতে, আর এটা হচ্ছে 2টাতেই। আর ত্রিপ্রকোষ্ঠ হচ্ছে বাম অ্যাট্রিয়াম, ডান অলিন্দ, ডান নিলয়, না বাম অ্যাট্রিয়াম না, বাম নিলয়, সরি বাম নিলয়। কোথায় কোথায় দিবে ত্রিপ্রকোষ্ঠটা, এটা দিবে হচ্ছে বাম নিলয়, তারপর হচ্ছে ডান অলিন্দ ও নিলয়, এই 3টাতে। তার মানে বাম অ্যাট্রিয়ামে বা বাম অলিন্দে কোনো সাপ্লাই যায় না, বুঝতে পারছো, ওইখানে সাপ্লাই দেওয়ার মতো পেসমেকার নাই। ডান অলিন্দ ও নিলয়, এই, তাহলে এটা মনে রাখবা। তাহলে আমাদের পেসমেকার আমরা জানলাম, গঠন শিখলাম, প্রকারভেদ শিখলাম, এক প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী, ত্রিপ্রকোষ্ঠী, কোনটা কোথায় সাপ্লাই দেয় এটাও শিখে গেলাম। তাহলে বলো পেসমেকার কি আমাদের হয়ে গেল কিনা? আমরা পেসমেকারটা নিয়ে কিছুটা শিখতে পারলাম। কথাগুলো শোনো। আচ্ছা, কিছুক্ষণ একটু ব্লার হয়েছে, নেট একটু হঠাৎ করে এরকম নাটক করে, বুঝছো, এ কারণে। এখন আবার ঠিক হয়ে গেছে, দেখো। তাহলে তোমরা বলো, ক্লিয়ার সবাই? বলো তো সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, ওকে। তাহলে আমরা কিন্তু পেসমেকারের গঠনটা শিখলাম। এই যে লিথিয়াম ব্যাটারি জেনারেটর, এর এখানে তার থাকবে, তারটাকে বলা হয় হচ্ছে লিড। এরপরে তারের অগ্রপ্রান্তে থাকে হচ্ছে ইলেকট্রোড। এই পার্ট, এই 4টা নাম ভালো করে জানবা, শেষ। টাইপ এক প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী, ত্রিপ্রকোষ্ঠী, ক্লিয়ার? ঠিক আছে, এগুলাই। এখন আসো লাস্ট আমাদের একটা জিনিস যেটা আমি এখানে একটু লিখে রাখছি, যে তোমরা কিন্তু এই টপিকগুলো লিখে রাখো, হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। এছাড়া মূলত সব বই তো পড়বা, বই তো পড়বাই, কিন্তু এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? এই টপিকগুলো সৃজনশীলের জন্য একটু ভালো করে দেখে ফেলবা। আচ্ছা, এখন আসো সিস্টেমিক আর পোর্টাল সংবহন। এখন সিস্টেমিক সংবহনটা আসতেই পারে, এটা একদম ইজি প্রশ্ন আসলে এই সিস্টেমিক সংবহন তোমাকে দিতে পারে, যে সিস্টেমিক সংবহনটা কি, ব্যাখ্যা করো, এটার প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। আর পোর্টাল সংবহনটা একটু কঠিন যদি করতে চায়, মনে করো প্রশ্নটা একটু কঠিন করতে চাইলো, করতে পারে কিন্তু, হ্যাঁ, মনে করো এইখান থেকে একটা কঠিন সৃজনশীল দিবে, তখন পোর্টাল সংবহনটা দিতে পারে তোমাকে। কারণ পোর্টাল সংবহনটা এত সহজ না, মানে একটু জটিল আছে বুঝার, অনেকে এটা ভয় পায়, বুঝে না। আচ্ছা, তোমরা কে কে চাও যে ভাই আমরা পোর্টাল সংবহনটা বুঝতে চাই, বা কারা কারা বুঝো না দেখি, মানে ভাই আমি বুঝি না, আমি এটা জানতে চাই ডিটেইলস, দেখি কারা কারা আছো বলো তো পোর্টাল সংবহনটা। আচ্ছা, পোর্টাল সংবহন বুঝতে চাও? ওকে, সবাই জানাও, তাহলে আমি ওটাই তোমাদেরকে শুরু করব, ওটা তোমাদেরকে বুঝাবো। আচ্ছা, জানতে চাও, ভেরি গুড।
তোমাদের জানার ইচ্ছা দেখে ভালো লাগলো যে তোমরা জানতে চাও। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমি একটু পোর্টাল সংবহন, সিস্টেমিক সংবহনটা কি এটা একটু বলি। নর্মাল ব্যাপার, এই যে আমাদের অ্যাওর্টা থেকে অক্সিজেন যুক্ত রক্তটা বের হচ্ছে, এই অক্সিজেন যুক্ত রক্তটা তারপরে কি হবে, সারা দেহের কোষে যাবে, কোষগুলা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত আবার তৈরি হবে, মানে কোষে গিয়ে কি হবে, ওই যে অক্সিজেনকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ওই কার্বন ডাই অক্সাইডটা তারপরে তোমার আবার এখানে ব্যাক করবে। কোথায় ব্যাক করবে? কার্বন ডাই অক্সাইডটা এসে ব্যাক করবে হচ্ছে তোমার ডান অলিন্দে। এই যে চক্রটা, মানে বাম নিলয় থেকে অ্যাওর্টা দিয়ে কোষে গেল, তোমার কোষে সাপ্লাই দিল, অক্সিজেন সাপ্লাই দিল, কোষ থেকে এরপর কার্বন ডাই অক্সাইডটাকে শিরার মাধ্যমে, বিভিন্ন শিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করালো। এই টোটাল সংবহনটাকে আমরা বলি সিস্টেমিক সংবহন। ঠিক আছে, সিস্টেমিক সংবহন। কেন সিস্টেমিক? কারণ এইটা তোমার দেহের সিস্টেমটাকে সচল রাখে। এই যে কোষগুলা, পেশি, টিস্যু, এই যে কোষগুলাতে তোমার কি হচ্ছে, সাপ্লাই দিচ্ছে, অক্সিজেন সাপ্লাই দিচ্ছে কে? এই যে অ্যাওর্টা থেকে বের হয়ে রক্তটা। তাহলে এটা কি তোমার সিস্টেমটাকে সচল রাখতেছে না? তো এইটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসো পোর্টালটা। ভাই এইটা আমাদের একটু ঝামেলা বাঁধে। সবাই একটু মনোযোগ দিয়ে, যার ফ্রেন্ড চলে গেছে একটু ডাকো। পোর্টাল সংবহনটা A to Z দেখাই দিচ্ছি। পোর্টাল সংবহন মানে কি? বইয়ের ওইসব খুচরা জিনিস আমার পছন্দ না। আমি গেলে একদম তলদেশে যাব, সমুদ্রের তলদেশ থেকে নিয়ে এসে দেন উপরে উঠবো। ঠিক আছে? আর বইয়ের দেখা যাবে যে ওই উপরের তল থেকে চলে গেছে, একটু উপরের তলে একটু ছোঁয়া লাগায় চলে গেছে। তা আমার এটা আসলে মানে আমার মনে হয় যে কোনো একটা প্রক্রিয়া, স্পেশালি প্রক্রিয়া যখন বুঝতে যাবা, তোমার যে কোনো একটা প্রক্রিয়া, তোমাদের বইয়ের যেই প্রক্রিয়াগুলো আছে, এই প্রক্রিয়াগুলো তোমাদের লেভেলের ভালো করে জানতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে তোমরা মানে পড়লা, দেখলা, শেষ, মানে কেমন জানি একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে? সো এই জিনিসটা হওয়া যাবে না। তো আশা করি সবাই এখানে একটু অ্যাটেন্টিভ থাকবা। সবাই সবার ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও, আমরা এখানে শুরু করে দিব। সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দাও। আচ্ছা, এখন আসো একটু মনোযোগ দাও, সবাই এখানে একটু মনোযোগ দাও। পোর্টাল সংবহনটা, পোর্টাল, পোর্ট, এই জিনিসটার মানে কি বলো তো? পোর্ট মানে হচ্ছে যে বন্দর, তাই না? আমরা নর্মালি পোর্ট মানে কি বুঝি? বন্দর। মানে এখানে মনে করো তুমি, আমি জাস্ট তোমাকে একটা ধরে নিই, তুমি যাবা কোথায়? তোমার বাসা হচ্ছে মনে করো, কার বাসা? রাজশাহী, বলো। আচ্ছা, মনে করো তুমি বা তোমার বাসা রাজশাহীতে। আগে একটা জিনিস বুঝো, তারপরে আমি এটা রিলেট করাচ্ছি। তোমার বাসা রাজশাহীতে, তুমি রাজশাহী থেকে কোথায় যাবা? রাজশাহী থেকে যাবা হচ্ছে মনে করো কক্সবাজার। রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া লাগবে তোমার, তুমি ঘুরতে যাচ্ছ কক্সবাজার। এখন ভাইয়া তুমি কি রাজশাহী থেকে বাসে করেই যাবা? এখন বাসে করে তুমি কি রাজশাহী থেকে ডিরেক্ট কক্সবাজার যাইতে পারবা? উড়ে মানে এমনি যাওয়া যাবে? উড়ে ডিরেক্ট কক্সবাজারে গিয়ে বাস করে নামলো, এটা কি পসিবল? সম্ভব না। এখন মনে করো কি হলো, তোমার রাজশাহী থেকে ডিরেক্ট কক্সবাজারের বাস নাই। হইতেই পারে, আমি ধরে নিচ্ছি, কারণ এটা অনেক দূর না? রাজশাহী থেকে কক্সবাজার অনেক দূর। তো মনে করো এইখানে কোনো ডিরেক্ট বাস নাই। তো যে জিনিসটা হলো, তুমি আগে রাজশাহী থেকে ঢাকায় গেলা, ঢাকা থেকে চিটাগাং গেলা, চিটাগাং থেকে কক্সবাজার কাছে, চিটাগাং থেকে তারপরে তুমি বাসে করে আরেকটা কক্সবাজারে গেলা। এখন দেখো তোমার টার্গেট কি ছিল? রাজশাহী থেকে কক্সেসে যাওয়া, এটাই তোমার মেইন উদ্দেশ্য। কিন্তু তুমি ডিরেক্ট এইভাবে না গিয়ে তুমি কি করছো? ওই যে বাসে যাইতে হবে, তো তোমার ভেঙে যাওয়া লাগবে। আগে রাজশাহী থেকে ঢাকায় আসছো বাসে করে, ঢাকা থেকে চিটাগাং গেছো ভেঙে, এরপরে তুমি চিটাগাং থেকে কক্সেসে গেছো। এই যে তুমি একটা জায়গায় আসলা, এখানে আসলা, আর পরে আবার এখানে গেলা, দেন তুমি কক্সেসে গেলা, এই জায়গাগুলা হচ্ছে পোর্ট। মানে তুমি একটা জায়গায় থেমে তারপরে গেছো। ঠিক আছে? মানে তুমি এইখানে আসো, আমি এখানে আছি। এখন আমি এখান থেকে মনে করো ওই দিকে যাইতে পারতাম, আমার একদম এই যে ঘাসের কোনাটায়। এখন আমি ডিরেক্ট লাফ দিয়ে যাইতে পারতাম, কিন্তু আমি ডিরেক্ট লাফ দিয়ে যাই না। আমি বললাম যে না, আমি এত কষ্ট করে যাব না, আমি এখানে আসলাম,
এখানে আসলাম, এখানে আসছি, ঠিক আছে। এই যে আমি ভেঙে ভেঙে আসছি, আমি তো চাইলে লাফ দিয়ে আসতে পারতাম, আমি ভেঙে ভেঙে আসছি। এই জিনিসটা হচ্ছে পোর্টাল, মানে পোর্ট করে এক জায়গায় থেমে 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 আসলা, ডিরেক্ট না আসে তুমি একটু ভেঙে ভেঙে আসলা, এই পোর্টাল সিস্টেম। তাহলে তোমার দেহে এরকম কিছু জায়গা আছে যেখানে রক্তটা মনে করো ডিরেক্ট হৃৎপিণ্ডে আসতে পারতো, কিন্তু সে হৃৎপিণ্ডে আসে নাই, সে হৃৎপিণ্ডে আসে নাই। কি আজব ব্যাপার, কেন আসলো না? সে হৃৎপিণ্ডে ডিরেক্ট গেল না কেন? সে আরেকটা জায়গায় থেমে দেন গেছে। ওই যে আমি যেমন এখান থেকে ডিরেক্ট ওইখানে যাই নাই, এখানে আসছি, ভেঙে ভেঙে গেছি। তো তোমার দেখা যায় যে তোমার দেহে এই যে ক্ষুদ্রান্ত্র, পেটের এই জায়গায় আমাদের ক্ষুদ্রান্ত থাকে। আমার একটা ছোটোখাটো ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, বুঝছো, চিকন মানুষ তো, একটু বসে বসে কাজ করলে ভুঁড়ি বের হয়ে যায়। আচ্ছা, তো মনে করো আমার ক্ষুদ্রান্ত্র থেকে এখানে কি হচ্ছে, একটা ধমনী আসতেছে। এখন ক্ষুদ্রান্ত্রের ওই ধমনী না, শিরাটা ডিরেক্ট হৃৎপিণ্ডে আসে নাই, ডিরেক্ট সরাসরি হৃৎপিণ্ডে আসে নাই। কেন? ও তো সরাসরি হৃৎপিণ্ডে আসতে পারতো, ও হৃৎপিণ্ডে ডিরেক্ট ঢুকতো নাই। এটা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে নাই, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এটা এভাবে সৃষ্টি করে নাই। কি করছে তাহলে? ক্ষুদ্রান্ত্র থেকে শিরাটাকে যকৃতে পাঠাইছে, যকৃত থেকে তারপরে এটা হৃৎপিণ্ডে আসছে। বুঝতে পারছো? এবার আসো, তাহলে আমরা এবার আমরা মেইন ব্যাপারটা বুঝি। তাহলে আগে তোমাদেরকে আমি যে জিনিসটা বুঝাইলাম, পোর্টাল সংবহন জিনিসটা মানেটা কি, এটা বুঝছো? এই যে উদাহরণগুলো দিলাম, কেন দিলাম? যে পোর্টাল সংবহনটা কি এটা আগে বুঝতে হবে। এটাই যদি না বুঝো ভাই, কোনো পড়াই লাভ নাই, তো পড়ে তো বুঝবা না কিছু। তাহলে এটা মনে রাখলাম। এখন আসো, আমাদের দেহে পোর্টাল সংবহনটা কিভাবে হয়। আমাদের এই পাশে তোমার কি থাকে, ক্ষুদ্রান্ত্র, মনে করে এইগুলাতে ক্ষুদ্রান্ত্র আছে। এখন এই ক্ষুদ্রান্ত্র থেকে কি হচ্ছে, এখান থেকে একটা ধমনী শিরা বের হচ্ছে। এই শিরাটার নাম হচ্ছে কি নাম এটার? মেসেন্টেরিক। লিখে রাখো। আমি যেহেতু বলছি যে তোমাদেরকে সমুদ্রের তলদেশ থেকে একটু এই জিনিসটা বুঝাবো, কারণ এই জিনিসটা সবার কাছে কঠিন লাগে, অনেকে এই জিনিসগুলো বুঝতে চাও না বা বুঝো না, তখন তোমাদের কাছে মনে হয় যে আল্লাহ এগুলো আমি কি পড়বো, মাথা ধরে গেছে। তো আমি এই কারণে একটু ক্লিয়ারলি তোমাদের বুঝাচ্ছি। এখন দেখো, এই যে আমাদের ক্ষুদ্রান্ত্র থাকে, ক্ষুদ্রান্ত্রের এখান থেকে একটা ধমনী আসে, যেটাকে আমরা বলি মেসেন্টেরিক শিরা, নট ধমনী, আমার বারবার ধমনী চলে আসতেছে, শিরা। এই মেসেন্টেরিক শিরাটা এখান থেকে আসে। আর এইদিকে আরেকটা শিরা, মানে এইখানে একটা অঙ্গ থাকে আমাদের প্লীহা। এই যে বাম পাশের এই কোনায় প্লীহা একটা অঙ্গ থাকে, এটা কি নাম? প্লীহা। এই প্লীহার ইংরেজি নাম কি? ইংরেজি নাম হচ্ছে স্প্লিন। ইংরেজি নাম কি? স্প্লিন। এই প্লীহা থেকে একটা শিরা আসে, যেই শিরাটাকে আমরা বলি, এই শিরাটাকে আমরা কি বলি? স্প্লিনিক শিরা। ঠিক আছে, এটাকে কি বলবো? এখান থেকে একটা শিরা আসতেছে, স্প্লিনিক শিরা। এই যে স্প্লিনিক শিরা আর এই যে ক্ষুদ্রান্ত্রের এখান থেকে একটা তোমার আসতেছে মেসেন্টারিক শিরা, এই দুইটা শিরা মিলিত হয়ে তোমার কি তৈরি করে? তৈরি করে হেপাটিক পোর্টাল শিরা। ক্লিয়ার? স্প্লিনিক শিরা, মেসেন্টারিক শিরা দুইটা মিলে কি তৈরি করছে? হেপাটিক পোর্টাল শিরা। এই যে এখানে এই হেপাটিক পোর্টাল শিরা এখন কোথায় যাবে? হেপাটিক মানে কি ভাইয়া? হেপাটিক মানে হচ্ছে যকৃত। এই ল্যাটিন শব্দর মানে কি? যকৃত। হেপাটিক যেখানেই পাবা যকৃত। এখন তার মানে এটা কোথায় প্রবেশ করবে? এই শিরাটা এটা যকৃতে প্রবেশ করবে। মনে করো এটা হচ্ছে তোমার যকৃত। এই হেপাটিক পোর্টাল শিরাটা যকৃতে প্রবেশ করবে, এখানে প্রবেশ করে শাখা প্রশাখা ছড়াই দিল। এখন ভাই এটাকে কেন পোর্টাল বললেন তাহলে? দেখো, এই যে ক্ষুদ্রান্ত্র থেকে এই যে ধমনীটা, এটা তো কেন যকৃতে যাবে? আমার কথা হচ্ছে ওই যে এটা কেন যকৃতে যাওয়া লাগবে? ও তো হৃৎপিণ্ডে যাইতে পারতো ডিরেক্ট। ও আমার হৃৎপিণ্ডে গিয়ে ডিরেক্ট এটা চলে যেত, এটা তো করে নাই। ওই যে যেমন আমি এই পাশ থেকে এই পাশে ডিরেক্ট লাফ দিয়ে আসলাম না, আমি ভাবলাম ভাই লাফ দিলে যদি ভয় লাগে, লাফ দিলে যদি আমার হাত পা ভেঙে যায়, মনে করো মানে মনে করানোর জন্য বলতেছি, আমি চিন্তা করলাম লাফ দিব না, আমি একটু একটু করে যাই, ভেঙে ভেঙে আসলাম। তো ওরও এই ব্যাপার যে ও ডিরেক্ট হৃৎপিণ্ডে না গিয়ে ও ভাবলো যে আমি আগে যকৃতে যাব। তাহলে এই যে হেপাটিক পোর্টাল শিরা হয়ে যকৃতে গেল,
এরপরে যকৃতে এই শিরার রক্তটা পুরাটা যকৃতে ছড়ায় ছিটায় গেল। এরপরে যকৃত থেকে দুইটা শিরা বের হবে, যকৃত থেকে দুইটা শিরা বের হয়, এদের নাম কি? এই নামটা হচ্ছে হেপাটিক শিরা। দেখো যকৃত থেকে যেটা বের হচ্ছে এদের নাম কি? হেপাটিক শিরা। এই হেপাটিক শিরা, দুইটা হেপাটিক শিরা মিলিত হয়ে পরবর্তীতে এখানে কি তৈরি করবে? এই যে ইনফেরিয়র ভেনা কাভা। মনে আছে আমরা যে পড়ছিলাম যে ইনফেরিয়র ভেনা কাভা, একটু আগে পড়ছিলাম যে ইনফেরিয়র ভেনা কাভাটা তোমার ডান অলিন্দে প্রবেশ করে। তাহলে এই ইনফেরিয়র ভেনা কাভাটা কে তৈরি করলো? এই হেপাটিক শিরা, মানে যকৃত থেকে দুইটা শিরা বের হয়েছে, ওরা মিলিত হয়ে এই ইনফেরিয়র ভেনা কাভা তৈরি করছে। যেই ইনফেরিয়র ভেনা কাভাটা পরবর্তীতে এটা কোথায় যাবে? হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তাহলে আমাদের এই জিনিসটাকে কেন আমি এটাকে পোর্টাল বললাম, আবার একটু বলি পোর্টালটা কেন বলতেছি। কারণ মেসেন্টারিক শিরা আর এখান থেকে যে প্লিহা থেকে স্প্লিনিক শিরা, এই দুইটা মিলিত হয়ে হেপাটিক পোর্টাল শিরা করছে। এখন করে ওর যকৃতে গেছে, ও যকৃতে গেছে কেন? ও তো ডিরেক্ট ওই যে ইনফেরিয়র ভেনা কাভাতে যাইতে পারতো, ও ডিরেক্ট এখান থেকে ওইটাতে যাইতো, কিন্তু ওইটা করে নাই। ও কি করছে? মাঝখানে একটা পোর্ট করছে, একটা বন্দর, থামছে, এই যকৃতে এসে একটু থামছে, থেমে দেন আবার ও হেপাটিক শিরাগুলো দিয়ে তারপরে ও ইনফেরিয়র ভেনা কাভাতে প্রবেশ করছে। তাহলে এই যে যকৃত হয়ে প্রবেশ করলো ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে, তারপরে হৃৎপিণ্ডে প্রবেশ করলো, এই সিস্টেমটাকেই আমরা বলি হচ্ছে পোর্টাল সংবহন তন্ত্র। মানে পোর্ট করে করে গেছে, মানে এই জায়গায় যকৃতে একটা পোর্ট করে থেমে এখানে থামছে, থেমে তারপরে আবার সে ইনফেরিয়র এই যে হেপাটিক শিরা হয়ে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করছে। এই কারণে আমরা ওকে তোমার হচ্ছে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে যে পোর্টাল সংবহন। এবার বলো ভাইয়া, আমি অনেক অনেক বুঝাই দিছি, অনেক কিছু বলে দিছি, এখন তোমাদের ব্যাপার, তোমরা কতটুকু মনে রাখবা দেখি বলো। দেখি সবাই বুঝতে পারছো? সবাই এই জিনিসটা পোর্টাল সংবহন, এটা কি আজকে থেকে আর ভুল হবে? বলো দেখি। তাহলে আমাদের এই রক্তের সাজেশন কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে উদ্ভিদের এখানে আর তোমার তেমন কিছু না, জাস্ট কিছু জিনিস তোমাদেরকে একটু বলে দিব। তাহলে তোমরা এখন বলো সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ, অনেকে লিখতেছো সহজ মনে হলো। আসলেই সহজ ভাইয়া, আসলেই সহজ। আর যারা মনে করো একবার শুনতে পারতেছো না, ভাইয়া ভাইয়া একবারে বুঝতে পারতেছি না, তখন তোমরা আবার লাইভ ক্লাস তো থাকে, তোমরা আবার আর একটু ব্যাকে গিয়ে আবার পরে শুনে নিবা, ঠিক আছে? আবার পরে শুনে নিবা, তখন দেখবা যে তোমার আবার বোঝা হয়ে যাবে। এই জিনিসটা সবাই সবসময় করবা, যে কোনো আচ্ছা সবাই যদি এসএস নিতে চাও তাহলে নিতে পারো, তুলে রাখাটা তো বেটার, বাট তোমরা যদি এসএস নিতে চাও তাহলে এটাও তুলে রাখতে পারো। সবার কি ভালো লাগতেছে? এখন কি আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে ওকে। তাহলে পোর্টাল সংবহনের একজন বললো যে ভাইয়া সারাংশটা একবার দেন। আচ্ছা একটু তাহলে একটু বলি, অনেকেই বলতেছো ভাইয়া একটু একটু তোমাদের একটু বললে আরেকবার ভালো হয়, তা আমি একটু সারাংশটা বলি। সারাংশটা হচ্ছে যে ভাইয়া তোমার আরেকবার একটু বলছি, 1 মিনিট নিব। এই যে তোমার ক্ষুদ্রান্ত্রের এখানের এগুলার কি হবে, এখানের মানে শিরাগুলা ওরা তো ডিরেক্ট হৃৎপিণ্ডে যাইতে পারতো। এই যে এখানে আছে তোমার পেটের শিরা থেকে যে রক্তগুলা, এটা ডিরেক্ট হৃৎপিণ্ডে যাইতে পারতো ডিরেক্ট, কিন্তু ও কি করছে? ও এইভাবে ডিরেক্ট যায় নাই, ও এই পেটের এই জায়গা থেকে তোমার ক্ষুদ্রান্ত্র এগুলো থেকে সে কি করছে? সে যকৃতে আসছে। এই যে দেখো ক্ষুদ্রান্ত্রের এই জায়গা থেকে এবং প্লিহা এই জায়গাগুলো থেকে বিভিন্ন এই যে শিরাগুলা, মেসেন্টারিক শিরা আর একটা হচ্ছে স্প্লিনিক শিরা, এই দুইটা শিরা মিলে ওরা কি করছে? যকৃতে আসছে। এখন এই জিনিসটা কেন যকৃত আসতে গেল?
দরকার ছিল যকৃতে আসার দরকার ছিল না। মানে ওই যে আমি যেমন তোমাকে ভাবলাম, তুমি যেমন একটা জিনিস চিন্তা করতে পারো যে ওই যে অনেক সময় আমরা একটা জায়গা থেকে লাফ দিব, মনে করো এখান থেকে ওই দূরে একটা জায়গায় লাফ দিব। এখন লাফ দিতে গেলে আমরা ভাবি আল্লাহ যদি ব্যথা পাই, যদি পড়ে যাই, যদি কিছু হয়, তখন আমরা কি করি, আচ্ছা থাক ভাই আমি লাফ দিব না, আমি ভেঙেই যাই। তখন তুমি এক পা দিয়ে নিচে নামো আর এক পা দিয়ে উপরে উঠো। তুমি পুরা লাফটা না দিয়ে তুমি চিন্তা করলা যে থাক ভাই আমি লাফ দিব না, আমি একটু ভেঙে যাই। তো তোমার এই উদর থেকে যে শিরাগুলো আসে, এই শিরাগুলোও ডিরেক্ট হৃৎপিণ্ডে না গিয়ে ওরা ভাবে যে আগে আমি যকৃতে গেলে আমার জন্য ভালো হবে, যকৃতে গিয়ে একটু বিশ্রাম নিব, আরাম করব, ঘুমাবো, রিল্যাক্স করবো, পায়ের উপরে পা তুলে নাচবো। কিন্তু আমাদের এখন এইচএসসিতে পায়ের উপরে পা তুলে নাচার টাইম নেই, সো নাচা যাবে না, সারাক্ষণ দৌড়ের উপরে থাকতে হবে। তো তুমি এখানে, ওরা এখানে আসলো, রক্তগুলো এখানে এসে বিশ্রাম নিবে, তোমার বিশ্রাম নেওয়া লাগবে না, রক্ত বিশ্রাম নিবে, ঠিক আছে। ও ভাবে আমি একটু থাকি, দেন এই যকৃত থেকে এরপরে কি হবে, সে হেপাটিক শিরা দিয়ে, এই যে দেখো এখানে দুইটা শিরা, এই যে হেপাটিক শিরা, দুইটা হেপাটিক শিরা দিয়ে তারপরে এই রক্তটা ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তাহলে এই যে মাঝখানে ও কাকে ব্যবহার করলো, এই যে এখানে রক্তটা, এই যে শিরাগুলো দিয়ে যে রক্তটা আসতেছিল, ও কাকে ব্যবহার করলো মাঝখানে, যকৃতকে ব্যবহার করছে, যকৃতকে ব্যবহার করে হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তো এই যে একটা থেমে গেল না, ভেঙে গেছে, কিন্তু ও ডিরেক্ট যায় না, হৃৎপিণ্ডে ডিরেক্ট যায় না, ভেঙে গেছে। এই জিনিসটাকে আমরা বলি পোর্টাল সংবহন। পোর্ট মানে কি, বন্দর। ইংরেজিতে পোর্ট মানে কি, বন্দর। মানে আমি একটা বন্দরে থামলাম, থেমে তারপরে গেলাম। বুঝছো এই জিনিসটা? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সবাই বলো। এখন কি আর কারোর কোনো সমস্যা আছে? কিসের শব্দের জন্য একটু প্রবলেম হচ্ছে কে জানি লিখলা, কিসের শব্দ ভাইয়া? আচ্ছা ওকে, কে বলতেছো ক্লিয়ার। ওকে ভালো। কিন্তু যে আমাকে বলতেছিলা যে মাসুদ মনে হয় বলতেছিলাম, মাসুদ আব্দুল্লাহ, ওকে ও লিখছে যে ক্লিয়ার। হ্যাঁ পোর্টাল, একজন বলছো হাসিবুল হাসান সিয়াম, সে বলছে যে ভাইয়া পোর্টাল সিস্টেম দুইটা টাইপের না? হ্যাঁ রেনাল আর একটা হচ্ছে হেপাটিক। কিন্তু ভাইয়া তোমার দেহে রেনালটা নাই, বুঝছো? এ কারণে রেনালটা নিয়ে এখানে আমাদের আলোচনা নাই। আমাদের মানুষের দেহে রেনাল পোর্টাল সিস্টেম নাই, ওটা অন্য প্রাণীদের। তো এই কারণে আমরা রেনাল পোর্টাল সিস্টেম নিয়ে এখানে আলোচনা করব না, কারণ এটা আমাদের কোনো দরকার পড়ে না। আমার দেহে নাই তো আমি কেন করব, আমার দেহেই তো নাই এটা। আচ্ছা, তো আমাদের রক্ত সংবহনের এই পার্টগুলো কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, তাহলে রক্ত সংবহন আমাদের এগুলা, এই টপিক শেষ। এখন আসো যে উদ্ভিদ প্রজননের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট অফ অল ডিম্বকের গঠন। একটা ডিম্বকের, এটা ভাইয়া অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিম্বকের গঠনটা। এটা 3 নম্বরের প্রশ্নের ছবি এঁকে তোমার লেবেলিং করে একটু দেখাইতে হবে। তা আমি একটু তোমাদেরকে দেখাই ডিম্বকের গঠনটা কেমন হয়। তো দেখো ডিম্বকের গঠনে এরকম, ঠিক আছে। এইদিকে দেখো, এখানে আমি জাস্ট রাফলি আঁকতেছি, এত সুন্দর করে আঁকতেছি না, তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছি এটা ডিম্বকটা কি হয়। ডিম্বকটা কোথা থেকে তৈরি হয়? ডিম্বকটা হয় হচ্ছে গর্ভাশয়, ফুলের যে গর্ভাশয়টা থেকে, গর্ভাশয়ের ভিতরে ডিম্বক তৈরি হয়। এখন এই যে ডিম্বকটা, এই ডিম্বকের গঠনে দেখো কি হয়, এখানে একটা কি থাকে, ভ্রূণথলি থাকে। এই যে এখানে একটা ভ্রূণথলি, এই ভ্রূণথলির চারপাশে, এই যে ওর চারপাশে তোমার কিছু টিস্যু থাকে। এই যে নীল কালার করতেছি, এখানে এরকম কিছু টিস্যু থাকে এই ভ্রূণথলির চারপাশে। এই টিস্যুগুলাকে আমরা বলি কি, এগুলাকে বলি আমরা নিউসেলাস টিস্যু। কি বলবো এটাকে? এই যে টিস্যু থাকে, তোমরা বইয়ে আরো সুন্দর ছবি পাবা। তো এই যে ভ্রূণথলির চারপাশের এই নীল কালারের যে টিস্যু, এটাকে আমরা বলছি হচ্ছে নিউসেলাস টিস্যু। এটাকে কি বলি? এই মাঝখানের থলিটাকে তো বললামই যে ভ্রূণথলি, এটা কি ভ্রূণথলি। আচ্ছা ভালো কথা, এখানে একটা ছিদ্র থাকে, এই যে ডিম্বকের একটা ছিদ্র থাকে, এটাকে আমরা কি বলি? ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, ডিম্বক রন্ধ্র বলি, এখানে থাকে। এরপরে কি? এরপরে হচ্ছে এই যে চারপাশে ডিম্বকের যে ত্বকটা, এই যে বাইরের এই ত্বক, এটাকে আমরা কি বলি? বাইরের এই যে ত্বকটা দেখা যায়, হ্যাঁ, এই যে কালো কালারের এরকম বাইরের ত্বক, এটাকে আমরা বলছি ডিম্বক ত্বক। সিম্পল নাম, ডিম্বক ত্বক।
উপরের দিকের এই অংশটাকে আমরা বলি, এই যে এই অংশটাকে, এই দিকের এই অংশটাকে আমরা বলি ডিম্বক মূল। কেন বলি এটাকে ডিম্বক মূল? ডিম্বক মূল মানে কি, যেই জায়গাটা থেকে ডিম্বক ত্বকটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি, ডিম্বক মূল বলি। মানে এই যে ডিম্বক ত্বকটা, এই ডিম্বক ত্বকটা কোথা থেকে তৈরি হচ্ছে, এই ডিম্বক মূলটা থেকে তৈরি হচ্ছে, মানে এই জায়গাটা থেকে তৈরি হচ্ছে। এই কারণে এটাকে বলি ডিম্বক মূল, বা ইংরেজিতে আরেকটা নাম বলি, আমরা বলি ক্যালাজা। কি নাম বলি? ক্যালাজা। আচ্ছা, এরপরে আসো, এই যে এখানে ডিম্বকের সাথে যে বোটাটা, মানে এই যে এরকম দাগ, এই যে এটা দেখছো, এই বোটাটা, এইটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ডিম্বক নাড়ি। এটাকে কি বলবো? ডিম্বক নাড়ি। ঠিক আছে? এরপরে এই ডিম্বক নাড়িটা যেই অংশের সাথে যুক্ত, এই যে ডিম্বকের মনে করো এই অংশটার সাথে যুক্ত, এই যে বোটাটা, এই বোটাটা ডিম্বকের এই অংশটার সাথে যুক্ত, তো এইটাকে আমরা কি বলি? ডিম্বক নাভি। এই নামগুলা ভাইয়া একদম, এই গঠন পুরাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন তাহলে এই হচ্ছে টোটাল ডিম্বকের গঠন। এখন ভ্রূণথলির ভিতরে কি থাকবে? এই ভ্রূণথলির ভিতরে এই জায়গাটা তো ভাইয়া ফাঁকা রাখছেন, কিন্তু এটা কি ফাঁকা থাকে না? এখানে কি কি থাকে এটা আমরা আসতেছি, এটা আমরা এই স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটনে এটা আমরা পড়ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডিম্বকের গঠনটা কি বোঝা গেল, যে কি কি থাকে মূলত? এগুলো আমরা পড়ে ফেলবো। এই যে ডিম্বক নাভি, ডিম্বক নাড়ি, ডিম্বক ত্বক, ডিম্বক মূল, নিউসেলাস টিস্যু, আর এইদিকে থাকে ভ্রূণথলি। আর ভ্রূণথলির ভিতরে আরো কিছু জিনিস থাকে, ওটা আমরা একটু পরে আসতেছি, এখানে আমি এটা পড়াবো না। ইজ ইট ক্লিয়ার ভাইয়া? বলো সবাই, বলো বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের ডিম্বকের গঠনটা, ডিম্বকের গঠনগুলো তোমার এইভাবে একে, তোমরা, আমি তো এখানে জাস্ট শর্ট টাইমে কোনো রকমে আঁকছি, তোমরা কিন্তু ভালো করে একে গঠনগুলা লেবেল করে সুন্দর করে দেখাবা, তাহলে দেখবা যে এই পুরা নাম্বারটা তুমি পেয়ে যাচ্ছ। 3-এ 3 পাবা। এগুলো সাধারণত গ নাম্বারের প্রশ্নে এটা বেশি আসে। সো তোমরা দেখা যাবে যে যদি সুন্দর করে এটা আঁকতে পারো ডিম্বকের গঠনটা, তাহলে তোমরা 3-এ 3 পেয়ে যাবা। এখন এবার আসো যে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটনটা এটা কিভাবে হয়, আমরা এটা নিয়ে আর একটু শিখবো। হ্যাঁ, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন। হ্যাঁ, আচ্ছা দেখো, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন এই টপিকটা, হ্যাঁ, এটার মধ্যে আমরা শুরুতে একদম একদম গোড়া থেকে আমরা পড়ব। দেখো, শুরুতে একটু ভালো করে এটা তুলে রাখো সবাই। হ্যাঁ, এটা সবাই একটু তুলে রাখো, তোমাদের জন্য সুবিধা হবে যে ভাইয়া একটা ছকের মাধ্যমে তুমি পুরা কিভাবে একটা উদ্ভিদের ওর ডিম্বাণুটা তৈরি হয়, এটা কিন্তু অনেক বেশি আসে। বারবার বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা এসেছিল, বিভিন্ন বোর্ডের প্রশ্ন, এবং তোমরা ধরে রাখো যে এইখান থেকে আসলে এই জায়গাটা থেকে গ অথবা ঘ যে কোনো একটাতে এটা থেকে প্রশ্ন পাবাই। তো এখন এই যে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, এখানে দেখো কি হচ্ছে। সর্বপ্রথম একদম আমি যেহেতু বলছি যে আমি একদম তলদেশ থেকে তোমাদেরকে বুঝাবো, তাহলে তলদেশ থেকে যাই। গর্ভাশয় থাকে একটা ফুলে, তাই না? ফুলে কি থাকে? গর্ভাশয় থাকে। গর্ভাশয়ের ভিতরে কি তৈরি হবে? গর্ভাশয়ের ভিতরে কি তৈরি হবে? ডিম্বক তৈরি হয়। আচ্ছা না, আরেকটু ভেঙে বলি। গর্ভাশয়ের ভিতরে অমরা নামক একটা টিস্যু থাকে। কি থাকে? অমরা টিস্যু। ঠিক আছে, অমরা টিস্যু থাকে। এই অমরা টিস্যু থেকে কি হয়? ডিম্বক তৈরি হয়। এই অমরা টিস্যুটা থেকে ডিম্বক তৈরি হয়। আচ্ছা, ভালো কথা। এই ডিম্বকের মধ্যে, ডিম্বকটা যখন তৈরি হয়, ডিম্বকের যে নিউসেলাস টিস্যুটা আমরা পড়লাম না একটু আগে, নিউসেলাস, ওই যে নীল রং করতেছিলাম, নিউসেলাস টিস্যু, ওই টিস্যুর মধ্যে একটা কোষ আকারে বড় হয়, আকারে একটু বড় হয়, এবং ওর নিউক্লিয়াসটাও বড় হয়। তো এই কোষটাকে আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ। দেখো কি বলছি এটাকে, আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষটা কি আসলে? আবারও বলি, এই যে ডিম্বকের ভিতরে নিউসেলাস থাকে, নিউসেলাস টিস্যু, ওই টিস্যুর মধ্যে একটা কোষ একটু বড় হয়, যার নিউক্লিয়াসটা বড় হয়, যার সাইটোপ্লাজমটা একটু ঘন হয়, ওই টিস্যুটা, ওই কোষটাকে আমরা কি বলি? আর্কিস্পোরিয়াল কোষ। আচ্ছা, ভালো কথা। এই আর্কিস্পোরিয়াল কোষটা কেমন? হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটা অবশ্যই ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ। ওকে, বুঝলাম। এরপরে কি?
এই আর্কিস্পোরিয়াল কোষটা দুইটা ভাগ হয় ও বিভাজন হয়। একটা হয় মাইটোসিস বিভাজনই হয়, নর্মাল মাইটোসিস বিভাজন হয়। তো বিভাজন হয়ে ও কি তৈরি করে, দেয়াল কোষ, আর হচ্ছে এদিকে তৈরি করবে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষ। তাহলে ও কি তৈরি করলো, আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হইলো, ও একটা তৈরি করলো দেয়াল কোষ আর একটা তৈরি করলো প্রাথমিক জনন কোষ। আচ্ছা, তো এই দেয়াল কোষটা কি করবে, দেয়াল কোষটা থেকে তোমার মনে করো যে এটা চারপাশের পরিধি এগুলো তৈরি করবে, এটা আস্তে আস্তে এটার তেমন আহামরি কোনো কাজ করে না, মানে এটা ডিম্বাণু তৈরিতে কোনো ভূমিকা রাখে না, এটা চারপাশে জাস্ট থেকে যায়, পরিধির দিকে থেকে যায়। কাজটা করে হচ্ছে প্রাথমিক জনন কোষ। প্রাথমিক জনন কোষে কি হবে, ও মাতৃকোষ হিসেবে ভূমিকা পালন করবে। আমি একটু এইদিকে দেখাই, এটা কি করবে, মাতৃকোষ হিসেবে ভূমিকা পালন করবে। মাতৃকোষ মানে ডিম্বাণুর মাতৃকোষ। এই মাতৃকোষ সবসময় কি হবে, ডিপ্লয়েড, অবভিয়াসলি এটা তো ডিপ্লয়েডই আছে। এই মাতৃকোষটা মায়োসিস বিভাজন হবে। এবার কি হবে, মায়োসিস বিভাজন। ওর মায়োসিস বিভাজনের মাধ্যমে ও কি করবে, চারটি কোষ পরিণত করবে, তৈরি করবে। কি কোন বিভাজন হবে, মায়োসিস। আমরা কি জানি, মায়োসিসে কি হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয় এবং একটা কোষ থেকে চারটা কোষ হয়। আমরা এটা পড়ে আসছি না মায়োসিসে। তাহলে দেখো এখানে চারটা কোষ হবে। এখন চারটা কোষ কি হবে, এরা হ্যাপ্লয়েড জাতীয় হবে। কিরকম হবে, হ্যাপ্লয়েড জাতীয় হবে। এই যে চারটা কোষ ওরা হ্যাপ্লয়েড। তাহলে এই যে চারটা কোষ ওরা এখন হ্যাপ্লয়েড হয়েছে, হ্যাঁ হ্যাপ্লয়েড। এর মধ্যে আবার একটা ঘটনা ঘটে, এই চারটা কোষের মধ্যে তিনটা নষ্ট হয়ে যায়। কি আজব ভাইয়া, তিনটা নষ্টই হয়ে গেল? হ্যাঁ, তিনটা নষ্ট হয়ে যায় আর একটা স্ত্রী রেণুতে পরিণত হয়। দেখো চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছিল এই যে মাতৃকোষ থেকে চারটা মায়োসিসের মাধ্যমে, এর মধ্যে তিনটা নষ্ট হয়ে যায়, এই তিনটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু একজন টিকে থাকে যে কিনা স্ত্রী রেণু হিসেবে কাজ করে। এতটুকু কি বুঝতে পারছো ভাইয়া, বলো তো? এতটুকু কি তোমরা ক্লিয়ার কিনা? এতটুকু বুঝছো? হ্যাঁ, এই এখানে পরাগ রেণু আসবে না, এখানে পরাগ রেণু না, এগুলো হচ্ছে স্ত্রী রেণু। পরাগ রেণু পুরুষদের, সাদিয়ান আফিফ একজন বলতেছিল। তাহলে এতটুকু কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, আচ্ছা ভাইয়া একজন বলতেছে ভাইয়া পোর্টাল সংবহনে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড যায়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড যায়। আচ্ছা, এরপরে আজাদুর রহমান সে বলতেছে যে ভাইয়া তিনটা কেন নষ্ট হয়, বেশি বা কম না কেন? আসলে ভাইয়া তোমার কিন্তু সাধারণত একটা স্ত্রী রেণু, মানে আমাদের স্ত্রী রেণুগুলা বেশি থাকলে সমস্যা। তাহলে কি হবে বলো তো, অনেক ফল হয়ে যাবে, একসাথে অনেকগুলো ফল হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন আমাদের দেহে, নারী দেহে, যেমন নারী দেহে কি হয় জানো তোমরা, এক মানে চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, তার মধ্যে ডিম্বাণু কয়টা তৈরি হয়, একটা, বাকি তিনটা কিন্তু নষ্ট হয়ে যায়। কেন? কারণ যদি তোমার এক বাকিগুলা, এটা সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবেই সেট করে রাখছে যেন ওর সবগুলা ডিম্বাণু পরিপক্ক না হয়। তুমি দেখো তার যদি চারটা ডিম্বাণু হয় তাহলে চারটা নিষেক হবে, চারটা শুক্রাণু তো অনেকগুলো আছে, কারণ চারটা শুক্রাণু এসে যদি চারটা ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে চারটা বেবি হয়ে যাবে না, মানে অনেক ঝামেলার একটা ব্যাপার হয়ে যাচ্ছে না টোটালি? তাহলে সেম ব্যাপারটা তো এইখানেও। এই কারণে ডিম্বাণু সবসময় একটা থেকেই হয়, একটাই পরিণত হয়, ঠিক আছে, বেশি হয় না, তাইলে ঝামেলা বাঁধে। তবে হইতে পারে, যেমন কেন মানুষের মধ্যেও তো এখন বলবো ভাইয়া যমজ তো হয়, হ্যাঁ যমজ হয়, উদ্ভিদের ক্ষেত্রেও হইতে পারে। অনেক সময় দেখা যায় যে তিনটা নষ্ট না হয় দুইটা নষ্ট হয়, ওটা একটু এক্সেপশনাল, ব্যতিক্রম ব্যাপার, তো সেটা নিয়ে আমাদের আলোচনা এখানে না। ওগুলা তোমাদের আরো কিছু ব্যাপার আছে, ওগুলা তোমরা পড়বা, মনস্পরিক, বাইস্পরিক, ভ্রূণথলির কিছু গঠন আছে, ওগুলাতে পড়বা। তো এমনও হইতে পারে, তুমি যেটা বললা যে তিনটা নষ্ট কেন হয় ভাইয়া, আরো বেশি হইলো না কেন বা কম হইলো না কেন, কারণ হইতেও পারে, কিন্তু এটা ব্যতিক্রম। কিন্তু নর্মালি তিনটাই নষ্ট হয়, একটাই স্ত্রীরেণু হয়। এটার কারণটাই তোমাদেরকে বললাম যে বেশি হলে, ডিম্বাণু বেশি হলে কি হবে, জাইগোট বেশি হয়ে যাবে, তখন তোমার ভ্রূণ বেশি হবে, তখন এটা একটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে। বুঝছো? আচ্ছা,
তাহলে এবার দেখো তো, এই যে এই জিনিসটা একটা স্ত্রী রেণু হলো, ভালো কথা, একটা স্ত্রী রেণু এখান থেকে, এই একটা স্ত্রী রেণু এবার কি হবে দেখো, এটা কি সবাই তুলে রাখছো? সবাই একটু তুলে রাখো ভাইয়া, এই প্রক্রিয়াটা সবাই তুলে রাখো, এই জিনিসটা সবাই তুলে রাখো। হ্যাঁ, এটা তোমাদের জন্য কাজে দিবে এই প্রক্রিয়াটা, ঠিক আছে? এটা একটু তুলে রাখো সবাই, আমি একটু সবাইকে টান দিচ্ছি, দরকার হলে এসএসও নিয়ে রাখো। হ্যাঁ, এসএসও নিয়ে রাখো। আচ্ছা, তাহলে এবার দেখো, এই যে একটা স্ত্রী রেণু ছিল, এই একটা স্ত্রী রেণু মনে করে এরকম একটা কোষ, এবার ওর কি হবে? ও তো হ্যাপ্লয়েড, ও কিন্তু কি হ্যাপ্লয়েড, এন সংখ্যক। এবার ও বিভাজন হবে, আবার বিভাজন হবে, মাইটোসিস হবে, ওর এখান থেকে মাইটোসিস হবে, মানে আরো দুইটা হবে। তাহলে কি হবে দেখো, এই যে ভ্রূণথলি, ওর থেকেই কিন্তু ভ্রূণথলি হলো। এই যে একটা স্ত্রী রেণু, ওই আস্তে আস্তে একটা থলি তৈরি করলো, যার ভিতরে ওর নিউক্লিয়াসটা বিভাজন হলো। এই যে এখানে একটা হলো, এখানে একটা, দুইটা, একটা থেকে দুইটা হয়েছে। এরপরে কি হবে? এই দুইটা থেকে ওর এখান থেকে ও আবার মাইটোসিস হবে, তাহলে ওর এখান থেকে আরো একটা থেকে দুইটা হয়ে গেল, আবার এখানে দুইটা হয়ে গেল, এখন দুইটা দুইটা। এবার আবার কি হবে? এই দুইটা থেকে আবার মাইটোসিস হবে, তাহলে এই দুইটা থেকে মাইটোসিস হলে কয়টা পাবো? আবার দুইটা থেকে আরো দুইটা, মানে চারটা পাবো। তাহলে টোটাল এখন হয়ে যাবে কয়টা? চারটা, এই পাশে চারটা। মানে আমরা মাইটোসিসে কি পড়ছি? একটা থেকে দুইটা হয়, তাহলে এখানে ছিল দুইটা, তাহলে দুইটা থেকে চারটা হয়ে গেল। আবার এখানেও সেম, দুইটা ছিল, দুইটা থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে আরো চারটা হয়ে গেল। এই চারটার মধ্যে একটা, এই প্রতি পাশ থেকে একটা এখানে চলে আসবে। এখানে আমি একটা মুছে দেই, এখানেও একটা মুছে দেই। প্রতি পাশ থেকে একটা করে এই মাঝখানে চলে আসবে। এই যে ওরা গঠন করলো, এইটাকে, এই গঠনটাকে আমরা কি বলি? গৌণ নিউক্লিয়াস, তাই না? এটাকে আমরা কি বলবো? গৌণ নিউক্লিয়াস। মনে রাখবা, কি বলি? গৌণ নিউক্লিয়াস বলি। তাহলে এইটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস, আর এই পাশে কি? এই দিক, এইটা হচ্ছে যে তোমার এইদিকে দেখো। এবার এইখানে আমি একটু এটাকে সাজায় লিখি, এবার তোমাদেরকে দেখাই এখানে কি থাকে। এই পাশে একটা কোষ আকারে বড় হবে, এটাকে বলি আমরা ডিম্বাণু। কি বলবো এটাকে? এটাকে বলি ডিম্বাণু। এই যে এটা লাল কালার করতেছে, ডিম্বাণু। এখন তুমি বলতে পারো, ভাই এটা এই পাশে কেন হলো না এই পাশে? কোন পাশে হবে? এটা মনে রাখবা, যেই পাশে ডিম্বক রন্ধ্র বা ছিদ্র থাকবে, মানে ডিম্বকের যে ছিদ্রটা, ওইটা যেই পাশে থাকবে সেই পাশে ডিম্বাণু তৈরি হবে। ডিম্বকের ছিদ্রটা যদি এই পাশে থাকে তাহলে এই পাশে ডিম্বাণু হবে, আর যদি এই পাশে থাকে তাহলে এই পাশে। বুঝা গেল? এখন এইটা ডিম্বাণু, আর ডিম্বাণুর দুই পাশে এই যে তিনটা করে থাকে না, তাহলে ডিম্বাণুর দুই পাশে যে কোষ, মনে করো এই যে নীল কালার করি, এই যে ডিম্বাণুর দুই পাশে যে দুইটা কোষ থাকে, এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি সহকারী কোষ। এদেরকে কি বলবো? সহকারী কোষ। আর এই যে পুরা জিনিসটা, এই জিনিসটার অপোজিটে যে এই তিনটা কোষ আছে, এদেরকে কি বলি? এদেরকে বলি হচ্ছে, তখন একজন অ্যান্সার দিচ্ছিল, প্রতিপাদক কোষ, বা ইংলিশে বলি আমরা অ্যান্টিপোডাল সেল। কি বলি ইংরেজিতে? অ্যান্টিপোডাল। ইংরেজি নামগুলোও খেয়াল রাখবা ভাই, অনেক সময় ইংরেজি নাম দিয়ে প্রশ্ন আসে, তো অ্যান্টিপোডাল সেল বলি। তাহলে দেখো কি হলো? অ্যান্টিপোডাল সেল। এদিকে তোমার হচ্ছে যে ডিম্বাণু, লাল কালারটা ডিম্বাণু, ডিম্বাণুর দুই পাশের কোষটাকে আমরা বলি সহকারী কোষ, মানে ডিম্বাণুকে ওরা সহযোগিতা করতেছে। এইদিকে মাঝখানে যে এই অংশটা, এটাকে আমরা বলি গৌণ নিউক্লিয়াস। এই যে দুইটা, ঠিক আছে? এই গঠনটাই হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। এটাই কি? স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে আমি কিন্তু একদম দেখো তলদেশ থেকে, সমুদ্রের তলদেশ থেকে তোমাদেরকে একদম গর্ভাশয়, ওইখান থেকে কিভাবে 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 এই জিনিসটা হইলো, টোটাল জিনিসটা দেখাই দিলাম। কিভাবে তোমার ডিম্বাণু হইলো, কিভাবে তোমার এই ভ্রূণথলির ভিতরে এইটুকু গঠন পর্যন্ত হইলো, এটা দেখাই দিলাম। তারপরে এখানে এসে কি হবে? শুক্রাণু আসবে, একটা শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষিক্ত করবে, আরেকটা শুক্রাণু গিয়ে এই যে তোমার গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। তো আলটিমেটলি কি হবে? এখানেও একটা নিষেক, এখানে একটা নিষেক, দ্বি নিষেক সম্পন্ন হয়। আমরা পড়ছি না এই যে এই জিনিসটা দ্বি নিষেক, এগুলো তোমরা পড়বা। তো দ্বি নিষেক হয় এইভাবে করে। তাহলে দ্বি নিষেক মানে কি? একটা শুক্রাণু গিয়ে গৌণ নিউক্লিয়াসকে, আর একটা শুক্রাণু ডিম্বাণুকে, দুইটা নিষেক হবে একই সাথে, এটাকেই দ্বি নিষেক বলি আমরা। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এটা শেষ, আমরা কিন্তু প্রায় শেষে এসে গেছি। তাহলে আমাদের বলো এখানে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা? আর এরপরে হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজননগুলা তোমরা পড়বা, হচ্ছে যেমন লেয়ারিং, তারপরে দাবা কলম, শাখা কলম, এগুলা যে থাকে এগুলা নিয়ে একটু জানবা, দাবা কলম, শাখা কলম নিয়ে।
তারপরে হচ্ছে যে তোমার গুটি কলম, এই প্রক্রিয়াগুলো নিয়ে আইডিয়াটা রাখবা যে কিভাবে কোনটা কিভাবে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ধাপটা, কৃত্রিম প্রজননের ধাপটা কিন্তু অনেক বেশি আসে, অনেক সময় আসে, তো এটা বইয়ে একদম ইজি ব্যাপার। তো আমি তোমাদেরকে একটু আইডিয়া দেই যে কৃত্রিম প্রজননের ধাপগুলা কি কি, মানে কিভাবে তুমি কৃত্রিমভাবে তুমি মানে ওই যে আমরা যে বলি না উন্নত ধান তৈরি করে, হাইব্রিড ধান এগুলো তৈরি করে, কিভাবে তুমি এটা তৈরি করতে পারবা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো এতটুকু পর্যন্ত, আমাদের কিন্তু এরপরের টপিকটা দিয়ে শেষ হয়ে যাবে, তাহলে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, আর তোমরা এখানে যারা আমার সাথে বিভিন্ন কোর্সে আসো, আমার ক্লাস করতেছো, তারা তো বিভিন্ন আরো অনেক কিছু এগুলার ডিটেইলস সব কিছু পাবা। আর তোমরা আরো অনেকে হয়তো তোমাদের বায়োলজির আরেকটা ভাইয়া আছে, সাজ্জাদ ভাইয়া আছে, তোমাদের সাজ্জাদ ভাইয়া ক্লাস নিচ্ছে, তার ক্লাস থেকে তোমরা ওইখানে একাডেমিকে হয়তো অনেকে করছো, তো ওইখানেও অনেক কিছু শিখতে পারবা। তারপরে তো আমরা এরকম বিভিন্ন সময় সিকিউ এর তোমাদের সাজেশন ক্লাস, তোমাদের সুবিধার্থে এইগুলা ফ্রি লাইভ ক্লাসে আমরা এগুলা তোমাদের সাথে থাকবো, ঠিক আছে? আচ্ছা, কালকে কোনো ক্লাস এরকম কিছু নাই তোমাদের, এটা তোমাদের আগে জানানো হবে, মনে করো সকালবেলার দিকে, দুপুরবেলার দিকে জানাই দেওয়া হবে যে আজকে রাতে এরকম ক্লাস হবে। আর তোমরা যদি ক্লাস নাও করতে পারো তাহলে পরে লাইভ ক্লাসগুলো তো থাকে, বন্দি পাঠশালার পেজে কিন্তু লাইভ ক্লাসগুলো থাকে, তো তোমরা ওইখান থেকেও করে নিতে পারো, ঠিক আছে, পরবর্তীতে। আচ্ছা, তাহলে এখন আসো এই কৃত্রিম প্রজননের ধাপটা কি। তাহলে কৃত্রিম প্রজননের জন্য তোমাকে আগে কি করতে হবে? প্রথম ধাপটা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। কি করবা? প্যারেন্ট নির্বাচন, মানে কোন দুইটা উদ্ভিদের মধ্যে, এই ধাপগুলো কিন্তু আসে ভাইয়া ঘ নম্বরের প্রশ্নে, আমি দেখছি বারবার কয়েকটা বোর্ডে এই উদ্ভিদ প্রজননে তোমার এই যে এই ধাপগুলো আসছে যে তুমি কিভাবে একটা উন্নত জাতের ধান তৈরি করবা, ব্যাখ্যা করো। তো তখন স্টেপগুলা নামগুলা লিখে দিলেও তোমার নাম্বার চলে আসবে। এখন প্রথমে আমাকে কি করতে হবে? প্যারেন্ট নির্বাচন। প্যারেন্ট নির্বাচন মানে কি? মানে তুমি মনে করো আমি চিন্তা করলাম এই যে কালো কলম, লাল কলম, এই দুইটার মধ্যে আমি হাইব্রিড করব, মানে দুইটাকে মিক্স আপ করে আমি একটা নতুন কিছু বানাবো, বুঝছো? আমার টার্গেট হচ্ছে এই দুইটাকে আমি মিক্স আপ করব। এখন তুমি বলতে পারো কেন ভাই এই দুইটা? কারণ আমার মন চাইছে, আমার টার্গেট হচ্ছে এই দুইটার মধ্যে, কারণ আমার এই নীল আর সবুজ দিয়ে কাজ নাই। মনে করো আমার এই নীল আর সবুজ এদেরকে দিয়ে কাজ নাই, আমার কাজ কি? কালো আর লালকে নিয়ে। এ কারণে আমার শুরুতে আগে প্যারেন্ট নির্বাচন, আমি কাদের মধ্যে পরাগায়ন ঘটায় নিষেক ঘটাবো, এইটা আমাকে আগে মাথায় রাখতে হবে, এই নির্বাচনটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্যারেন্ট নির্বাচন হলো। প্যারেন্ট নির্বাচনের পরে তোমাকে কি করতে হবে? ওদের মধ্যে স্বপরাগায়ন ঘটায় দিতে হবে। স্বপরাগায়ন, নট পরপরাগায়ন করা যাবে না, স্বপরাগায়ন করাই দিবা। কি করব? ওদের মধ্যে স্বপরাগায়ন করে দিব। এখন ভাইয়া স্বপরাগায়ন কেন? স্বপরাগায়ন দেখো, স্বপরাগায়ন করতে হবে কারণ ওই যে দুইটা উদ্ভিদ, ওদের মধ্যে যদি মনে করো যে মানে ওদেরকে আমাদের টার্গেট হচ্ছে হোমোজাইগাস বানানো, মানে ওরা একই রকম হয়ে যাবে দুইটা উদ্ভিদের, মানে ওর পুরুষ মনে করে এইটা একটা, এটা আর এটা, এই দুইটা ফুল। এখন এই ফুলের যে পুংস্তবক, এই স্ত্রীস্তবক, ওরা একসাথে ওদের মধ্যে পরাগায়ন করাবো, আবার ওর সাথে ওর নিজের মধ্যে নিজের একটা পরাগায়ন করাবো, এরকম। এখন যে ব্যাপারটা, নিজের মধ্যে তো আগে করাই নিলাম, করায় টেস্ট করলাম যে ওরা হতে পারবে কিনা, ওদের মধ্যে ওদের কি পরাগায়নে সম্ভব কিনা, এটা আমি টেস্ট করে নিলাম। এরপরে আমার যে ব্যাপারটা সেটা কি, আমার মাতৃপুষ্পের, উদ্ভিদ না, মাতৃপুষ্পের, মানে যেই ফুলটা মেয়ে ফুল, মানে যেটাকে আমার তো একটাকে পুরুষ ধরে রাখতে হবে আর একটাকে মেয়ে রাখতে হবে, স্ত্রী রাখতে হবে, তাই না? তাইলেই তো ওদের মধ্যে আমি নিষেক ঘটাইতে পারবো। তাহলে যেটা মাতৃপুষ্পের কি করতে হবে? ইমাস্কুলেশন। এই জিনিসটা অনেকে বুঝে না। ইমাস্কুলেশন মানে কি? এই যে মনে করো আমার এই কালোটা হচ্ছে মাতৃ, মেয়ে, আর এটা হচ্ছে পুরুষ। এখন আমার এই মেয়ে পুষ্প যদি মনে করো এটা এমন হয় যে ওর এখানে পুংলিঙ্গ মানে পুংস্তবকটা আছে, মনে করো ওর এখানে কি আছে? পুংস্তবকটা আছে। এখন পুংস্তবক কি রাখা যাবে? যাবে না তো। ওর এখানে পুংস্তবক তো রাখা যাবে না, ওকে আমার কি বানাইতে হবে? স্ত্রীলিঙ্গের বানাইতে হবে। তাহলে ওর যদি পুংস্তবকটা থাকে ওটাকে আমার
কেটে ফেলে দিতে হবে, সরায় ফেলে দিতে হবে। তাহলে এই যে একটা পুষ্পের পুংস্তবকটাকে কেটে ফেলে দেওয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন জিনিসটা কি? ইমাস্কুলেশন জিনিসটা হচ্ছে যে একটা ফুলের পুংস্তবকটাকে মানে ওর পুংলিঙ্গটাকে সরায় দেওয়া, ঠিক আছে, কেটে সরায় দেওয়া, এটাকে করতে হবে। কেন করলো ওইখানে? কারণ ওই যে আমার এইটাকে পুরোপুরি স্ত্রীলিঙ্গ বানাইতে হবে আর এইটাকে পুংলিঙ্গ, শেষ। এই কারণে আমি এই স্ত্রী পুষ্পে যদি পুংকেশর থাকে মানে পুংস্তবক থাকে, সরাই দিতে হবে। আচ্ছা, সরাই দিলাম। এরপরে কি? এরপরে আমার এদেরকে ব্যাগিং করতে হবে। ব্যাগিং মানে তোমার পলিথিন দিয়ে, মানে এইটা যে মনে করো এইটা পুরুষ পুষ্প আর এটা হচ্ছে স্ত্রী পুষ্প, তাহলে এইটাকে আমার একটা ব্যাগ দিয়ে পলিথিন দিয়ে লিখে রাখবো যে এটা পুরুষ, আর এইটাকে কি করবো, এটাকে একটা ব্যাগ পলিথিন দিয়ে ঢেকে লিখে রাখবো এটা স্ত্রী। এটাকে আমরা বলি ব্যাগিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার কি করতে হবে, ওদের মধ্যে ক্রসিং করাবো। এইটা ইম্পর্টেন্ট। কি করব? ক্রসিং মানে এই যে ওর থেকে এই যেটা পুরুষ, এটা পুরুষ আর এটা নারী, এখন এই পুরুষের ফুলটা থেকে পরাগরেণু নিব, নিয়ে আমি এই স্ত্রীটার মধ্যে দিয়ে দিব। স্ত্রী যে পুষ্পটা এর মধ্যে আমি পরাগরেণুটা এনে এখানে দিয়ে দিব, ঢুকাই দিব। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্রসিং। এই যে এখান থেকে এনে এখানে আমি ঢুকিয়ে দিলাম বা এখানে প্রবেশ করিয়ে দিলাম, এটাই হচ্ছে কি আমার ক্রসিং। আচ্ছা, ক্রসিং হলো। এরপরে তাহলে দেখো পুরুষ থেকে স্ত্রীতে নিয়ে আসলাম, তাহলে ক্রসিং হয়ে গেল, ওদের তোমার নিষেক হবে, ভালো কথা। এরপরে আমার কাজ হচ্ছে ওদেরকে লেবেলিং করে দিলাম, লেবেল করে দিলাম যে ওদের ক্রসিং হয়ে গেছে, এবার ওদেরকে লেবেল করে দিলাম, লেবেল করে দিলাম এখান থেকে। এরপরে কি হবে? আস্তে 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 এই যে যেখানে ক্রসিং করাইলা ওইখান থেকে কি হবে, 7 নম্বর ধাপ মনে করো, ওর এখান থেকে বীজ উৎপাদন হবে। কি হবে? বীজ তৈরি হবে, বীজ তৈরি হবে। আর বীজটা ওই যে জাইগোট থেকে আস্তে আস্তে ওইটা বীজ হবে না, বীজ হবে। বীজটাকে তৈরি হবে এবং তুমি কি করবে? এরপরে সংগ্রহ করতে হবে তোমাকে। তুমি সংগ্রহ করলা, ওই যে যেটা স্ত্রী উদ্ভিদ ছিল, স্ত্রী ফুল ছিল, ওর এখানে বীজ তৈরি হয়েছে, বীজটাকে তুমি নিলা, সংগ্রহ করলা, করে এরপরে তুমি এটাকে বীজটাকে মাটিতে বপন করলা, ওই যে বপন করলা, তাহলে বপন করে ওইখান থেকে উদ্ভিদ, নতুন উদ্ভিদ হয়ে গেল। এটাই হচ্ছে তোমার হাইব্রিড। তাহলে হাইব্রিড কিভাবে হইলো? ওই যে আমি মনে করো লাল থেকে মানে পরাগরেণুটা নিয়ে আমি এই কালোটার মধ্যে দিয়ে দিছি, দিয়ে ওদের থেকে আমি একটা নতুন জাত তৈরি করার চেষ্টা করছি। নতুন জাতটা তৈরি করলাম, দিলাম, ওইখান থেকে একটা বীজ হইলো, ওই বীজটাকে সংগ্রহ করলাম, মাটিতে দিলাম, পানি টানি সব কিছু দিলাম, সার টার দিলাম, দেওয়ার পরে ওইখান থেকে একটা নতুন উদ্ভিদ হইলো। পরবর্তীতে আবার ওই উদ্ভিদ থেকে আরেকটা পরাগরেণু নিয়ে আবার করলাম, সেম জিনিস করতেই থাকবো। এইভাবে করে আমরা অনেক রকমের, অনেক প্রজাতির ধান বা অনেক প্রজাতির গম আমরা অলরেডি কিন্তু তৈরি করে ফেলছি। বাংলাদেশের যে রাইস রিসার্চ ইনস্টিটিউট BRRI, ওরা কিন্তু অনেক ধরনের ধান তৈরি করছে, যেমন তোমার ইরিশাইল, বিরিশাইল, তারপরে চান্দিনা, এরপরে হচ্ছে যে তোমার শাহিবালাম, মুক্তা, মোহিনী, এরকম অনেকগুলা ধানের বিভিন্ন জাত তৈরি করছে হাইব্রিড, এই সেম প্রসেসটা করে। তাহলে এগুলা যদি তোমরা নামগুলা লিখো, টাইটেলগুলা লিখো, আর ভিতরে যদি একটু কথাগুলা লিখে দিতে পারো, ফুল নাম্বার, ঠিক আছে। তাহলে এটা দিয়ে কিন্তু আমাদের শেষ হলো। বলো সবাই ক্লিয়ার কিনা? সবার আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলো তো। বলো সবাই, কি সবার কেমন লাগলো ভাইয়া? সবাই কি বুঝতে পারছো? একজন বলতেছে ভাইয়া হাইড্রার ক্লাস চাই। আচ্ছা, হাইড্রার ক্লাস আসলে নেওয়া হবে ইনশাল্লাহ, দেখা হোক। তবে এগুলো তো একাডেমিক, এগুলো তো অনেক লম্বা ব্যাপার। তবে সাজেশন সিরিজে আমরা ইনশাল্লাহ সামনে আবার তোমাদের সাথে আসবো এগুলো নিয়ে। তাহলে তোমরা কি আজকের ক্লাস থেকে শিখতে পারছো? শিখা গেছে?
আরও সাজেশন ক্লাস চাই, ইনশাল্লাহ আমরা তোমাদের জন্য করব। এখনও তো তোমাদের আরও প্রায় 1.5 মাস আছে, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য সাজেশন ক্লাস এই যে গ্যাপে গ্যাপে এরকম তোমাদের জন্য আমরা নিয়ে আসব। এই ক্লাসগুলো হবে, অলরেডি তোমাদের কিছু ক্লাস হয়েছে, আরও আমরা কিছু নিব, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। তো এই সাজেশন একদম জিনিসগুলা, তো তোমরা একটু বলো তো কেমন লাগলো তোমাদের ক্লাসটা। লাস্ট 1 মিনিট আমরা একটু শুনি যে তোমাদের থেকে কেমন লাগলো। আর তোমরা যদি মনে হয় যে ভাইয়া আবার এইভাবে পড়ালে, আসলে জিনিসটা দেখো, আমার ক্লাসটা শেষ করার কথা ছিল 1 ঘন্টায়, আমার এটা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় ক্লোজ টু। সো তোমাদেরকে বুঝাইতে বুঝাইতেই আসলে কোন লেভেলে চলে যাই আমার নিজেরও টাইমের হিসাব থাকে না। মানে আসলে একটা জিনিসকে যখন বুঝাতে যাই, মানে এই বুঝানোর মনে করো একবার যখন ঢুকে যায়, এটা থেকে বের হয়ে আসতে অনেক কঠিন। মানে তোমাদেরকে আমি বুঝাচ্ছি, আর আমি মানুষটা হচ্ছে এরকম যে আমার যখন একটা বুঝানোর ফ্লো থাকবে, আমি যখন বুঝাতে আমার ইচ্ছা থাকবে, আমি ওই যে তল থেকে বুঝাবো, মনে করো চালাই দেওয়াটা আমি পারি না। যে আমার কথা হচ্ছে একটু টাইম বেশি নিব, বাট একদম স্টুডেন্ট গোড়া থেকে বুঝবে। যেমন দেখো তোমাদেরকে স্ত্রী গ্যামেটোফাইটটা একদম গোড়া থেকে বুঝাইছে, আমি যদি চাইতাম আমি একটু ছবি দিয়ে বুঝাই দিয়ে চালাই দিতাম, জাস্ট দেখো এরকম এইটা থেকে এটা হয়, এইটা সহকারী কোষ, এটা ডিম্বাণু, এইভাবে হয়। কিন্তু আমি কিন্তু একদম গোড়া থেকে তোমাদেরকে ধাপে 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 জিনিসটা আনছি। কারণ এটা আমার মনে হয় যে একটা জিনিস পড়ালে গ্র্যাজুয়ালি, মানে ওইভাবে না পড়ালে স্টুডেন্টদের মনে হয় যে একটা অসমাপ্তি থেকে যায়। তো এই ব্যাপারগুলো, তো ইনশাল্লাহ সামনে আবারও অনেক ক্লাসে আসবো, সিকিউ ক্লাসগুলো আমাদের থাকবে ইনশাল্লাহ সাজেশন সিরিজের। তো তোমাদের কেমন লাগলো তোমাদের অপিনিয়নটা নিয়েই আমরা আজকে শেষ করে দিব, ঠিক আছে? তাহলে অনেকেই থেকেছো লাস্ট পর্যন্ত, অনেকেই থাকছো, সবাইকে অভিনন্দন। সবাই অনেক কষ্ট করছো, ভাইয়াও করছি, কিন্তু আমার কষ্টটা তখনই লাভবান হবে যখন তোমরা এখান থেকে বুঝতে পারবা, তোমরা যখন কিছু শিখতে পারবা, তখনই আমার এটা লাভবান হবে। সো আমি এটাই চেষ্টা করি যে তোমরা যেন এখান থেকে সবচেয়ে ভালো পড়াটা নিয়ে যেতে পারো। যে কোনো একটা সাজেশন মানে খালি সাজেশন না, তোমরা যেন বুঝেও নিতে পারো, এখান থেকে একটা শিখে নিতে পারো। সাজেশন মানে তো এই ভাই এগুলো পড়বা শেষ, কিন্তু যেন বুঝে নিতে পারো, এটাই আমার টার্গেট। সো আশা করি আগামী দিনে আমরা আরও অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, ইনশাল্লাহ তোমাদের অনেকের রিকোয়েস্ট আমি দেখতেছি, বিভিন্ন চ্যাপ্টারের কথা বলতেছো, আসবে ইনশাল্লাহ। আমরা তো আজকে 2টা করলাম, নেক্সটে আমরা আরও ইনশাল্লাহ 2টা জিনিস করব, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আর তোমাদের আজকের ক্লাস থেকে যারা যেগুলো শিখেছো, আমরা কিন্তু অনেকগুলো টপিক শিখেছি, তাই না? আমরা এখানে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করেছি, পোর্টাল সংবহন, এগুলা ডিম্বকের গঠন, স্ত্রী গ্যামেটোফাইট, কৃত্রিম প্রজনন, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমরা এখানে দেখবো কারা কারা তোমার সুন্দর করে একটা নোট করে আজকে রাতেই তোমার এই যে বন্দি পাঠশালা গ্রুপে দেখবো যে তোমরা নোটটা সাবমিট করবা যে কেমন লাগলো আসলে সিকিউ একটা সাজেশন ক্লাস 2টা চ্যাপ্টারের উপরে করে ইম্পর্টেন্ট জিনিসগুলো শিখে তোমাদের কেমন লাগলো। আর এই জিনিসটা নিয়ে একটা রিভিউ দিও যে ভাইয়া তোমাদের এই রিভিউ থেকে আমরা আরও মনে হয় যে না, এই জায়গাটায় কি একটু কম হয়েছে না বেশি হয়েছে, এই কম হলে ওই জায়গাটা একটু গ্যাপটা ফিল আপ করার আমরা চেষ্টা করব আগামী ক্লাসগুলোতে। তো এই রিভিউগুলোর মেন কাজটা হচ্ছে এখানে এমন না যে তুমি রিভিউ দিলে ভাইয়া মনে করো ভাইয়ার অনেক উপকার হবে, ভাইয়া অনেক খুশি হবে, এরকম না। ভাইয়াকে খুশি করার জন্য না, মানে তোমাদের রিভিউ থেকে আসলে বোঝা যাবে যে তুমি কতটা গ্রহণ করতে পারছো, তোমার কি ভাইয়ার ক্লাসের সাথে তুমি কি অ্যাডজাস্ট করতে পারছো কিনা, কথাগুলা বুঝতে পারছো কিনা, এই জিনিসগুলো হচ্ছে মেইনলি দেখা হবে। কারণ এটাই তো তোমরাই যদি উপকার না পাও তাহলে তো ক্লাস নিয়ে লাভ নাই। রিভিউয়ের মেইন টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই নেক্সট আবার যখন আমরা ক্লাস নিব ইনশাল্লাহ তোমাদেরকে জানানোই হবে, গ্রুপে আগেই বলা হবে যে ক্লাস নেওয়া হবে অমুক দিন রাত এতটায়। তো তোমরা সবাই ওই সময় থাকবা। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, দোয়া রইল সবার জন্য, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ আবারও অনেক ক্লাস হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।